রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। সময়টা 2018। আমি তখন ক্লাস 6-এ পড়ি। ছোটবেলা থেকে আমি আমার নানু বাড়িতে বড় হয়েছি। আমি আমার নানার সাথে সবসময় থাকতাম। আমার নানা অনেক আমল করতেন, আর নানার সাথে থাকায় আমারও 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। এলাকায় আমার নানাকে সবাই চিনত এবং সবাই খুবই সম্মান করত। অনেক সম্পদ থাকায় এলাকার প্রভাবশালীদের মধ্যেও একজন ছিলেন আমার নানা। আমাদের এলাকায় একটি মাদ্রাসা আছে, আর মাদ্রাসার সাথেই আমার নানার একটি জমি ছিল। নানা অনেক দানশীল হওয়ায় ভাবলেন ওই জমিটা মাদ্রাসার জন্য দান করে দেবেন। যেই ভাবা সেই কাজ। নানা শুক্রবারে মসজিদে জানিয়ে দেন যে তার মাদ্রাসার সাথে জমিটা তিনি দান করতে যাচ্ছেন। শুনে সবাই খুশি। ওই জমিটার মধ্যে ছিল একটা বট গাছ। মূলত এই বট গাছকে নিয়ে আজকের ঘটনা। নানা ভাবলেন যে বট গাছটা কেটে ফেলবেন। কিছুদিনের ভেতরে বট গাছটা কেটে ফেলা হয় এবং তারপর থেকেই শুরু হয় আসল ঘটনা। যেদিন বটগাছটা কাটা হয়েছিল ওই দিন রাতে নানা দুইটি অবয়বকে স্বপ্নে দেখতে পান। তারা নানাকে বলে তারা নাকি 350 বছর ধরে এই বটগাছে ছিল। এখন নানা এই বটগাছ কেটে ফেলায় তারা প্রতিশোধ নেবে। তারা হয় নানার কোনো ক্ষতি করবে, না হয় নানার কোনো প্রিয় জিনিস কেড়ে নেবে। নানা এই স্বপ্ন দেখে খুবই চিন্তিত হয়ে পড়েন এবং ফজরের নামাজ শেষে হুজুরকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে হুজুর বলে এইটাতে তেমন কোনো চিন্তার কারণ নেই। জিনগুলো নাকি তেমন বড় কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না। তারপর হুজুর নানাকে 2টি বোতলে পড়া পানি দিয়ে বলেন চিন্তা না করতে, আর নির্দিষ্ট করে বলেন এটা খেতে আর একটা আমাকে খাওয়াতে, কারণ নানা বলেছিল আমি তার সবচেয়ে আদরের এবং প্রিয় একজন। তারপর নানা আমাকে পানি পড়া দিয়ে বলেন খেয়ে নিতে, এবং আমি তা খেয়ে নিই। কিন্তু এরপর থেকে শুরু হয় আমার সাথে নানান রকমের অলৌকিক ঘটনা। বলে রাখা ভালো, আমার নানু বাড়ির একদম সামনে একটা গোরস্থান আছে। তো আমি নাকি প্রতিদিন রাতে বাড়ির মেইন গেট খুলে গোরস্থানের ওয়ালের পাশে তেঁতুল গাছের নিচে হাঁটাহাঁটি করতাম। এরকম 2 দিন হবার পর সবাই আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। বিশেষ করে আমার নানার ঘুম হারাম হয়ে যায়। তারপর আমাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে কিছু ওষুধ দেন আর নানাকে বলেন চিন্তা না করতে। আমার আম্মু এইসব শোনার পরে নানাকে বলেন কিছুদিনের জন্য আমাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিতে। তারপর আমার মামা আমাকে আমার দাদু বাড়িতে নিয়ে আসেন। আমার দাদারা নানার মতো এলাকার বেশ নামডাকলা মানুষ। আমি আগে কয়েকবার দাদু বাড়িতে 1 মাসের মতো থেকে যাওয়ায় মোটামুটি সবাই আমাকে চিনত। বেশ কিছু বন্ধুও বানিয়ে গিয়েছিলাম আগের বার। 2 দিন থাকার পর একদিন বিকেলে ক্রিকেট খেলে সন্ধ্যায় সিমনের বাসায় যাই। সিমন এখানে ছদ্মনাম। তারপর যখন বাড়িতে ফিরবো ঘড়িতে তখন সময় 9টা। গ্রামে 9টা মানে অনেক রাত। সিমনের মা আমাকে এগিয়ে দিতে চাইলে আমি না করায় তিনি আর আমার সাথে আসেননি। আমি তাদের বাসা থেকে বের হয়ে আপন মনে হাঁটতে থাকি। সিমনের বাড়ি থেকে দাদু বাড়ির মাঝখানের এলাকাটায় একটা বাঁশঝাড় পড়ে। আমি যখন বাঁশঝাড়ের ভেতরে ঢুকবো তখনই ভেতর থেকে একটা কর্কশ কথার আওয়াজ আমার কানে ভেসে আসলো, আমি কোনো রকমে অবয়ব দেখতে না পেলেও এই বিচ্ছিরি গলা শুনেই আমার শীতদাঁড়া দিয়ে ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে গেল। ভয় লাগতে শুরু করে। কিছু ভেবে ওঠার আগেই পেছনে দৌড় লাগাই। সামনে একটা বাড়িতে আলো জ্বলছে দেখে দরজায় হালকা টোকা দিতেই ভেতর থেকে এক বৃদ্ধ মহিলা এসে দরজা খুলে দেয়। সে আমাকে উদ্দেশ্য করে বলে, কিরে তুই আবু বক্করের ছেলে না? ছদ্মনাম। আমি হ্যাঁ বলতে যাব, তখনই বুড়ো মহিলাটি আমাকে বলে আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমার আবার ভয় লাগা শুরু করলো, কিন্তু তাও নিজেকে মানিয়ে জিজ্ঞেস করলাম, আমার জন্য অপেক্ষা করছিলেন মানে? আপনি কি করে জানেন আমি আসব? তারপর আমার সামনে থাকা বুড়ো মহিলাটি একটু হেসে একটা রূপ নিল যা আমি জীবনে কোনোদিন দেখতে চাইব না। তার মুখটা বিচ্ছিরি রকমের একটা রূপ নেয়। তার চোখগুলো অনেক বড়, এবং এইসব দেখার পরে আর নিজেকে ধরে রাখতে পারিনি, জ্ঞান হারাই। তারপর যখন আমার জ্ঞান আসে তখন আমাকে আমাদের গ্রাম থেকে প্রায় আধা কিলোমিটার দূরে খালের পাশে এক ধান খেতে আবিষ্কার করি। আমার নাকে মুখে কাদা লেগেছিল, মাথাটা অনেকে ঘুরছিল, তাও কোনো রকমে উঠে হামাগুড়ি দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলাম। মনে হচ্ছিল আর হয়তো কোনোদিন আমি সূর্যের আলো দেখতে পাবো না। মনের কিছু শক্তি সঞ্চয় করে একটা দৌড় দিলাম। লক্ষ্য একটাই, কোনো রকমে বাড়ি পৌঁছানো।
কিন্তু চূড়ান্ত ভয়টা পাওয়া তখনও বাকি ছিল। আমার পেছনে অনেকগুলো কুকুরের আওয়াজ শুনে যখনই পেছনে তাকাই, আমার চোখকে তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেখি আমার থেকে 100 মিটার দূরে কুকুরগুলো এত বড় যে আমি বলে বোঝাতে পারবো না। কুকুরগুলোর চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আবার দৌড়াতে শুরু করলাম। আমি এত জোরে দৌড়াতে পারছিলাম না, কিন্তু তাও কুকুরগুলো আমার কাছে আসতে পারছিল না। যে কোনো এক অজানা শক্তি কুকুরগুলোকে আমার কাছে আসতে দিচ্ছিল না। তারপর আবার আমি অজ্ঞান হয়ে যাই। তারপর যখন আমার জ্ঞান আসে, আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করি। আমি নাকি 5 দিন অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর আমার সাথে কি কি হয়েছে সবাই সবকিছু শুনে ঘাবড়ে যায় এবং হুজুরকে ডাকা হয়। কিন্তু তখনও সবাই এতটা অবাক হয়নি যতটা হুজুরের কথা শুনে হয়েছে। হুজুর আমার আম্মুকে বলে আমাকে কালো জাদু করা হয়েছে। এই কথা শুনে আমার আম্মু কান্নায় ভেঙে পড়েন আর বলেন কে এমনটা করতে পারে। হুজুর আরও বলেন আমাদের কাছে ওই কুকুরগুলো আসতে পারছিল না, কারণ আমার নানা আমার জন্য প্রার্থনা করছিল। নানার স্বপ্নে এক অবয়ব এসে হাসতে হাসতে বলে তোর প্রিয় জিনিস আমরা নিয়ে যাচ্ছি। নানা এইটা দেখে সাথে সাথে ঘুম থেকে উঠে নামাজ পড়া শুরু করে দেন। এই জন্য আমি নাকি বেঁচে গেছি। তারপর হুজুরের কাছে জানতে চাইলে যে কে এটা করেছে, তিনি বলেন আমার মামা এমনটা করেছে। হুজুর আরও জানায় যে এক খারাপ তান্ত্রিকের সাহায্যে মামা এমনটা করেছে। তারপর হুজুর কালো জাদুর সবকিছু নষ্ট করে দেন। আমি খাটের যেই পাশে থাকতাম সেই পাশের ম্যাট্রেসের নিচে কিছু তাবিজ এবং কিছু চুল পাওয়া যায়, যেগুলো ছিল আমার। আরও 4টি তাবিজ পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে। আমাকে কিছু কালো জাদু করা খাবারও খাওয়ানো হয়েছিল। আর শুরুতে যেই হুজুরের কথা বলেছিলাম, ওই হুজুরের দেয়া পানি পড়া খেয়েই নাকি আমার ওপর পুরোপুরিভাবে কালো জাদু করা হয়। আর নানার স্বপ্নে আসা সেই 2টো অবয়ব ছিল তান্ত্রিকের পোষা জিন। আলহামদুলিল্লাহ এরপর থেকে আমার সাথে কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার মামাকে আমার নানা ত্যায্য পুত্র করে দেন। মূলত আমার মামা এমনটা করেন সম্পত্তির জন্য। আমার নানার অনেক প্রিয় হওয়ায় নানা বলেছিল আমার অর্ধেক সম্পত্তি আমার নাতিকে দেব। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। লিখতে বসে আমি অনেক কেঁদেছি, কারণ আমার মামাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু পাপ কাউকে ছাড়ে না, এ কথা আমরা সবাই জানি। আপনার মুখ থেকে ঘটনাটি শুনলে আমার এত কষ্টে লেখা এই ঘটনা সার্থক হবে। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ভালো আছি। সামনে আমার টেস্ট পরীক্ষা, সবাই দোয়া করবেন আমার জন্য। আপনার কাছে আমার অনুরোধ, নাম প্রকাশ করলেও ঠিকানা প্রকাশ করবেন না। আর যারা এই ঘটনাকে অবিশ্বাস করবে শুধুমাত্র তাদেরই আমার নাম্বার দেবেন। লিসনারদের কেমন লাগলো? এখন আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সোহান আহমেদ, নিকুঞ্জ 2 থেকে এসেছি। জি। তো আমার ঘটনাতে সরাসরি চলে যাচ্ছি। তো আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি মূলত একটি স্থানকে কেন্দ্র করে। জায়গাটি হচ্ছে ময়মনসিংহ সদর উপজেলার ব্রিজমোড় বাস স্ট্যান্ড থেকে শম্ভুগঞ্জ যাওয়ার পথে হাইওয়ের পাশে একটি জায়গা। জায়গাটিতে পাশাপাশি 3টি কৃষ্ণচূড়া গাছ রয়েছে। ওই গাছে ঘেরার জায়গাটাতেই মূলত ঘটনাগুলো ঘটে আসছে। তো এখানে পরপর কিছু ঘটনা ঘটছে। তো আমি প্রথম ঘটনাটা বলছি। তো প্রথম ঘটনাটা ঘটে আমার আব্বার বড় কাকার সাথে। তো একদিন রাতে ওনার মুড়ি খাওয়ার ইচ্ছে হয়। তো বাসায় মুড়ি না থাকায় উনি দোকানে যায় মুড়ি আনতে। তো দোকানে যেতে হলে ওই জায়গাটা পার হয়ে তারপর দোকানে যেতে হবে। মানে দোকানটা হচ্ছে রাস্তার অন্য পাশে, আমাদের বাসাটা রাস্তার অন্য পাশে। তো উনি মুড়ি নিয়ে আসার সময় যখন কৃষ্ণচূড়া গাছগুলো ক্রস করবে তখন রাস্তার মধ্যে কিছু একটা পড়ে থাকতে দেখে। তো এটা দেখার পর উনি একটু সামনে আগায় যায় দেখে যে একটা কিছু সাদা কাপড়ে মোড়ানো লাশ টাশ হবে এরকম কিছু একটা। তো এটা দেখার পর উনি এটা ক্রস করে যাওয়ার সাহস পায় না। উনি ব্যাক করে আমাদের বাসায় যাওয়ার অন্য একটা বিকল্প পথ আছে, ওই পথ দিয়ে বাসায় যায়। তো বাসায় যাওয়ার পর তাড়াতাড়ি ভিতরে ঢোকার পর দাদুকে বলে যে পানি দেওয়ার জন্য। তো দাদু পানি নিয়ে আসতে আসতে তার আগেই বাসার সদর দরজায় 2-4টা শব্দ হয়। তো দাদু পানি নিয়ে আসার পর শব্দ শুনতে পারে। দাদু জিজ্ঞেস করে দাদাকে যে কেউ নক টক করছে নাকি। তো দাদা বলে হ্যাঁ শব্দ হয়েছে। তো দরজা খুলছে। দরজা খোলার পর দেখে কেউ নাই। তারপর দাদা পানি খায়। পানি খাওয়ার পর দাদা একটু ঘামতে থাকে, একটু ভয় পায় বেশি। তো দাদু জিজ্ঞেস করে কি হয়েছে। তারপর দাদা বলে যে আমি ওর নিয়ে আসার সময় রাস্তার মধ্যে এটা দেখছি। তো তারপর ওই দিকে ঘুরে আসছি। তো আমার মনে হয়েছে পিছন থেকে আমার পিছন কেউ আসতেছে। আর বাসায় এসে ওই দরজা শব্দ হইলো।
তো দাদু বলতেছে তো মুড়িগুলো ভিতরে নিয়ে আসা ঠিক হয়নি। তো তখন দাদু আর দাদা টর্চ নিয়ে ওই গাছগুলোর এখানে মুড়িগুলা প্যাকেটে থাকা অবস্থায় রেখে আসে। তো ভিতরে আসার পর 2-3 ঘন্টা পরেই দাদার জ্বর আসে অনেক। জ্বর আসার পর দাদা মানে অসুস্থ হয়ে যায়। আর সকালে আমাদের বাসা থেকে আমরা যখন ওইখানে যাই দেখি যে ওইখানে কিছু নাই, মানে মুড়ি প্যাকেটটা পড়ে আছে, ভিতরে মুড়ি নাই। তো এটা দেখার পর আমরা অবাক হই। তো আর দাদার জ্বর 2-3 দিন থাকে, দাদা মানে একটু মোটামুটি অসুস্থ হয়। তো এটা গেল। এই ঘটনা ঘটার আরো 4-5 মাস পর ওই স্থানে আরো একটি ঘটনা ঘটে। এবার এই ঘটনার শিকার হয় এক ট্রাক ড্রাইভার। তো এক ট্রাক ড্রাইভার রাত 2-3টা হবে ব্রিজ থেকে সমুগঞ্জের দিকে আস্তে আস্তে মানে হাইওয়ে বরাবর যাচ্ছিল। তো ব্রিজ থেকে সব পুরো রাস্তাটা ভালোই আসছে মোটামুটি। তো যখন গাছগুলোর এখানে আসছে, আসার পর রাস্তার মধ্যে একটা কিছু পড়ে থাকতে দেখে সাদা। তো ভাবে যে যেহেতু অনেক সময় দেখা যায় যে গ্রাম এলাকাতে ডাকাতরা বা ছিনতাইকারীরা রাস্তার মধ্যে কিছু চললে গাড়ি আটকানোর পর ডাকাতি করে এসব। তো এটা ভেবে ভাবছে যে পাশ কাটায় চলে যায়। তো পাশ কাটায় যাওয়ার সময় অন্যদিকে যখন পাশ কাটাইতেছে তখন ওইটা সইটা আবার সামনে চলে যায়। তো এটা দেখার পর ড্রাইভার একটু চিন্তিত হওয়ার পর আবার গাড়িটা চাইছে যে আবার টার্ন করে অন্যদিকে ঘুরায় আমি এখান থেকে কাটায় যাই। তো ওইটা আবার সরে সামনে আসার পর ড্রাইভার একটু বেশি ভয় পাওয়ার পর ওইখানে ট্রাকটা থামানো অবস্থায় রাখা দৌড়ে, যেহেতু আমাদের বাসাটা হাইওয়ের পাশেই, তো আমাদের বাসার দিকে আসার পর চিৎকার করে আমাদের উঠানে পড়ে থাকে। তো আমাদের বাসা থেকে কয়েকজন বের হয়ে দেখে উনি উঠানে আসে। তো এটা দেখার পর তাকে জেনারেলি নিয়ে যাওয়ার পর পানি টানি দেওয়ার 15-20 মিনিটের পর তার সেন্স আসার পর বলতেছে যে আমি ড্রাইভ করে যাচ্ছিলাম এদিকে, তো রাস্তার মধ্যে পড়েছিল এরকম। তো এটা শোনার পর আমাদের বাসার থেকে কয়েকজন তার সাথে যাওয়ার পর গিয়ে দেখে ওইখানে যে কিছু পড়ে নাই, রাস্তা পুরো ফাঁকা আছে আর ট্রাকটা রাস্তার এক পাশে। তো তারপর উনি ওই দিন রাতে সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে ট্রাকটা নিয়ে রাখার পর উনি রাইতে ওইখানে থাকার পর দিন উনি চলে যায়। তো এটা এখানে শেষ। তারপর ওই স্থানে তার কিছুদিন পর আর কোনো ঘটনা শুনবো না, ওই স্থানে আরো ঘটনা ঘটে এটা বুঝতে পারছি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তার ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি আসলে হ্যাঁ, আমি হাসিবুল হাসান বিজয়, যাত্রাবাড়ি মাতোয়াইল ইসলামনগর থেকে আসছি। জি বলেন। তো বলা যায় এটা সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্ট কিছুদিন আগে যখন বুথে আসছিলাম, যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে যে কি ঘটনা গিয়েছিলে বা কি হয়েছিল তোমার সাথে। তো যখন আমি বললাম এরকম, তো শোনার পর বললো যে হ্যাঁ আমরাও দেখেছি, বা আমার আন্টি বা আমাদের বাসার আশেপাশে অনেকে অনেক কিছু দেখেছে। তো এটা আমাকে বলার পর অনেকেই বলে। তো দেন কিছুদিন পর বারান্দায় বসে গিটার প্র্যাকটিস করছিলাম। তো হঠাৎ ঘুম আসার পর আমি গিটারটা রেখে টেবিলের উপর রেখে আমি রুমে চলে আসলাম। তো ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে যাওয়ার পর ফ্রেশ হয়ে যখন রুমে শুতে আসলাম, বেডে যাব, দেখলাম যে কিছু একটা আওয়াজ হলো। তখন বুঝতে পারলাম যে আমার গিটারটা হয়তো পড়ে গেছে। তো যখন জানলার দিকে তাকালাম, পর্দা লাগানো ছিল, বোঝা যাচ্ছিল যে পর্দার ব্যাপারে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো শেয়ারও ছিল এরকম যে বোঝা যাচ্ছিল না আপনার মনে হচ্ছিল না, বোঝা যাচ্ছিল। ফার্স্ট এটা কনফিউজ ছিলাম, তারপর যখন দেখলাম তখন এটাকে আমি ভাবলাম যে এটা আমার ভুল হচ্ছে। তো যখন গ্লাসটা খুলে দিলাম যে কিছুই নেই। দেন আরেকদিন আপনার ঠিক এরকম গিটার প্র্যাকটিস করছি। তো প্র্যাকটিস করার পর এর সাথে কথা বলার পর ঠিক রুমে চলে আসলাম। তো রুমে চলে আসার পর যখন আবার বারান্দায় গেলাম গিটারটা প্যাক করে, তখন চোখটা গেল আমার ছাদের দিকে, যে ছাদে কিছু একটা দাঁড়িয়ে আছে কর্নারে। তো আমাদের বাসাটা 3 তলা, আমার রুমটাও 3 তলায় আপনার পশ্চিম দিকে। সো পশ্চিম দিক থেকে উত্তর দিকে কর্নারের যে এত দেখা যায়। তো দেখলাম যে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো আমাদের ছাদে বা এত রাত্রে যাবার প্রশ্রয় আছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বাসার চাবি একটাই ছাদের, সেটাই আমাদের কাছে থাকে। তো তখন একটু ভয় করলো, রুমে চলে আসলাম। যখন রুমে ঢুকবো, বারান্দার দরজাটা ওপেন করলাম, দেখলাম যে সেই জিনিসটা আমার রুমে বেডের পাশে দাঁড়িয়ে আছে। তো নিজেকে সাথে আর হাতের সামনে আমার রুমের বারান্দার ইয়েটা ছিল, সুইচটা ছিল, সুইচটা ওপেন করলাম, অন করলাম। অন করার পর দেখলাম যে কিছু নেই। তো ভাবলাম হয়তো এটা আমার ভুল বা হ্যালোসিনেশন। তো শুয়ে পড়লাম। ওই দিনে ঘুম আসছিল না, ঘুমাতে পারলামই না। তারপর যখন সকাল 4টা কিংবা 4:30, তখন হৃদয় ভাই আমাকে নক করলো যে এত সকালে তুমি আরবিতে কি।
এখন ওনাকে রিপ্লাই করলাম যে ভাই আমি খুব ভয় পেয়েছি। তো উনি বললো ভাই সেম আমিও। তো আমি ভাবছিলাম ওর সাথে মজা করতেছে, কারণ এফএমে আসার পর থেকে অপেক্ষা থাকে যে এই মজাটা হয় তো এরকম। তবে দেখে আমাকে বললো যে হ্যাঁ আমি খুব ভয় পেয়েছি, কিছু একটা দেখলাম। আমি বললাম যে কি দেখলেন? উনি আমাকে যখন একটু বললো, বললাম যে এখন এফবিতে না আপনি আমাকে লাইভ বললেন। তারপর ওর সাথে আমার দেখা হলো, বললো যে ভাই রাত্রে যখন ঘুমাইছিলাম তোমার মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলাম, তো হঠাৎ কিছু একটা আমার হাত ধরে তোমার টান দিল। তো খুব ভয় পেয়ে গেলাম, আমি হয়েছিলাম যে কি। তখন চোখটা তোমার চোখ খুলে দেখলাম যে খুবই কালো, বড় বড় চুল বড় ছিল। কারণ বা তোমার আমাদের রাস্তার লাইটের আলোটা কিছুটা রুমে আসছিল। তো দেখে সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের সাইডে বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখলাম যে কিছুই নেই। খুব ভয় পেয়েছিল উনি আমাকে যেটা বলেছে। আপনি আমাকে লিখেছিলেন যে আপনারা এখান থেকে যাওয়ার পরে, ঘটনাগুলো যাওয়ার পরে আপনার সাথে অনেক কিছু ঘটেছে, সেগুলোই আমরা শুনি যে আপনার সাথে কি হচ্ছে হওয়ার পর এটা অন্যজনের সাথে ঘটছে। এটা আমার সাথে যে আসছিল, ওনার সাথে আমাদের বাসার পাশেই যে থাকে, এই তো আমার কথা বলছি। আচ্ছা, তো তো উনি এটা বলার পর যে বললো যে আমি যখন তোমার লাইটটা অন করবো বেড থেকে নেমে, আমার মনে হচ্ছিল যে আমি এখন যদি বেড থেকে নামি কিছু একটা আমাকে খাটের নিচে নিয়ে যাবে। তো এই ভয়ে আর লাইটটা অন করলাম না। সারা রাত আমি আর ঘুমাতে পারিনি। সকালে তোমাকে আমি নক করলাম, ঠিক তখনই একটা ভাই আসছিল অনেক সিনিয়র আমাদের। তো উনি আমাকে এসে বললো ভাই আপনার তোমার সাথে যে মজাটা করেছি কিছু মনে করো না। তো কি ভাই কি হয়েছে? উনি বললো যে কালকে রাত্রে ভাই কিছু একটা মানে দেখলাম, খুব ভয় পাইছি। তখন ইন্টারেস্টিং আমাকে জিজ্ঞেস করলাম যে কি দেখেছেন ভাইয়া? তো উনি বললো যে আমি তোমার দোকানে ছিলাম, তো যখন বসে আছি তো দেখলাম যে তুমি কে? ইনি সাদ্দাম ভাই, আমাদের পাশে বাসার পাশে থাকে এনার দোকান। মানে সমস্ত এলাকার মানুষই ভয় পেয়েছে আপনি যাওয়ার পরে। প্রবলেমটা হচ্ছে যে হয়েছে 3-4 জনের সাথে আমাদের, একজন আমাদের। আপনার সাথে কি ঘটেছে আমি শুধু সেটা জানতে চাচ্ছি। আর ঘটনাটা আমার সাথে যেটা হয়েছে আমি সেটা ফার্স্ট হ্যাঁ সেটাই, এই ঘটনাগুলো আপনি কানেক্ট করছেন কিভাবে? করছি কেন, কারণ আমি যখন বের হয়েছিলাম একই দিনে একই টাইমে 3 জনের সাথে প্রবলেমটা হয়েছিল। কি ধরনের একই প্রবলেম কি তিনজনের সাথে হচ্ছিল? ফার্স্ট প্রবলেমটা নিজে বারান্দায় দেখেছি। আপনি ভূতের সময় যাওয়ার পরে বাংলাদেশে অনেকের সাথে অনেক ধরনের প্রবলেম হয়েছে, সেটা বলছি না। আমি বলতে যে এই প্রবলেমগুলো কানেক্টেড কিভাবে মনে করছেন আমি আপনি? কিভাবে মনে করি, যখন হুজুরের কাছে গেলাম বা ওই দোকানের দাদুকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে এটা আগে কখনো সাথে হয়নি। তো এই যেটা ফেস করেছে উনি আগে কখনো এটা দেখেনি। উনি আমাকে যখন বললো যে তোমরা এগুলো দেখেছি, তুমি দাদিকে জিজ্ঞেস করার পর অনেক কিছু শুনেছি বা জানতে পেরেছি। আর প্রবলেমটা উনি যেটা মনে করেছে ভাই আমি কখনো মানে আপনি যাওয়ার পরে ঘটনাগুলো ঘটছে, তো কানেক্টেড কিভাবে আমি সেটা জানতে চাচ্ছি। ভাবে যে আমি কানেক্টেড বলতে যে যখন ওনাকে আমি বলছি যে যাওয়ার পর আগে কখনো ওনারা আমাকে এই টাইপ নিয়ে কোনো কথা বলেনি, তো যাওয়ার পর আমাকে বলছে। যে আপনি এখানে এসেছেন সেই জন্য বলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, অনেক 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 ধন্যবাদ। আপনার ঘটনা তো ওইটুকুই ছিল যেটা আপনার সাথে ঘটেছে এখান থেকে যাওয়ার পরে। পার্টনার ট্রিপে ভালোই হয়নি, এখনো আসল টপিকে আমি আসিনি। আসল টপিকটা কি একটু ছোট্ট করে বলেন আমাদেরকে। আসলে এই যে যখন হুজুরের কাছে যাই বা আমাদের অনেকেই বলে যে আমাদের এখানে নাকি আগে থেকে এরকম অনেক কিছু হয়, অনেক কিছু দেখে, তো এটা শেয়ার করলে নাকি বা শেয়ার করা ঠিক না। যেহেতু আজকে বলার পর থেকে ওই প্রবলেমগুলো হচ্ছে, তারপর জানার ট্রাই করলাম আসলে মানে ঘটনাটা কি বা কি হয়েছিল। দেন হৃদয়ের তার মানে কানেক্টেড এইভাবে যে আপনি বলতে যাচ্ছেন যে আপনার এলাকায় যে ঝামেলা আছে সেই ঝামেলাগুলো শেয়ার করলে সেই ঝামেলাগুলো বেড়ে যায়। সো সবার সাথে সেই ঘটনাগুলো মানে ছড়িয়ে মানে তারপর থেকে সবাই অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে থাকে। এমন থেকে এটা বলতে এমনটাই যে আমাদের পাশে যে ইস্তায় থাকে ভাইয়া, তো উনিও 5 ওয়াক্ত নামাজ পড়ে। সো উনি আমাকে যেটা বলেছে যে আগে তোমার এরকম কিছু কখনো ফেস করিনি, বাট কালকে রাত্রে আগের দিন আমি যেদিন যেটা দেখি তো এর আগের দিন দেখেছিলাম যা। তো উনি আমাকে তখন বলে, আমি বলার পর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী পাপ্রিয়াপুর কাছে আরো একটা ঘটনা শুনে আসবো এবং তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসবো। আপু আপনার লাস্ট ঘটনাটা আমরা শুনে ফেলি। হ্যাঁ, লাস্ট স্টোরিটা হচ্ছে এটা মোহাম্মদপুরের একটা ঘটনা। আমি আপনাকে বাইরে বলেছিলাম প্লেসটা, এখন মেনশন করছি না। জি। তো যে জায়গাতে হয়েছে সেখানে একজন মিটার রিডার ছিলেন, ইউজুয়াল একদম খুব সাধারণ সাদা মাথা একজন মানুষ। উনি সবার বাসায় মিটার রিডিং করে, এভাবে যায় আসে। তাই একজন মিটার রিডারের ক্ষমতা কতটুকু হতে পারে সেটাই বলছি। উনি হঠাৎ করে বাড়ির কাজে হাত দেয়, এবং বাড়িটা কিভাবে নেয় সেটা উনি যেখানে যায় এর মধ্যে একটা বাসা ওনার পছন্দ হয়। বাসাটার মধ্যে যিনি থাকেন মানে যিনি ল্যান্ড ওনার, উনি একটু আপনার ইকোনমিক্যাল আর সোশ্যালি একটু উইক থাকে এবং ফল করতে থাকে যে কোনো কারণে, কিন্তু উনি বাড়িটা বিক্রি করতে পারে না কোনো বিশেষ কারণে।
যার কারণে ওনার সলভেন্সিও আসে না। তো সেই মিটার রিডারে চোখ পড়ে এবং তার সাথে অনেক ধরনের লোকজনের চেনা জানা ছিল। সে এক প্রকার জোর করেই এই বাড়িটা মানে নিজে নিয়ে নিতে চায় এবং নামমাত্র মূল্যে তার কাছ থেকে সেটা নিতে চায়। তো লোকটা বলে যে দেখেন, যদি আমি আপনার কাছে বিক্রি করতেই পারতাম তাহলে আমি বিক্রি করে আমার সমস্যার সমাধান করতাম, তো হচ্ছে না। তো যাই হোক, সে অনেক কিছু পরে বাড়িটা নিয়ে নেয় নিজের নামে, নিজের দখলে, এবং সেসব দিয়ে যে সে নামমাত্র মূল্যটা ধার্য নিজেই করেছিল সেই টাকাটাও সেই লোকটাকে দেয় না। লোকটা এর মধ্যেই মারা যায়, কিন্তু সেই তার পাওনাটা অপরিশোধিত থেকে যায়। তাকে মারা যাওয়ার আগে অনেকভাবে বলে যে আমাদের এই বাসায় তার বাপ দাদা, তারপর তাদের উত্তরসূরি যারা ছিল পূর্বপুরুষ, তারা অনেক কিছু সাধনা করতো বা এই ধরনের কোনো কিছু এক্সিস্টেন্স ছিল যার কারণে সে চাইলেও বাড়িতে বিক্রি বা কোনো পরিবর্তন কিছু করতে পারছিল না, কিন্তু সে মিটার রিডার সেটা নিয়ে নেয়। তো যখন সে সেখানে কাজে হাত দেয় তখন তার বেশ কিছু প্রবলেম স্টার্ট হয় তার ফ্যামিলিতে, তাকে স্বপ্নে দেখানো হয়, টুকটাক হতেই থাকে, কিন্তু সে লোভে পড়ে যায়। কারণ একটা মিটার রিডার একটা বাড়ি কেনা এবং ঢাকা শহরে বাড়ি করা এরকম একটা প্রমিনেন্ট প্লেসে কোয়াইট টাইপ, সে মানে অন্যায়ের মধ্যে পড়ে যায় এবং লোভ তাকে পেয়ে বসে। এরপরে সে বাড়ির কাজে হাত দেয়। হাত দেওয়ার পরে ওনার সমস্যাগুলো বাড়তে থাকে। তখন উনি যে কোনো এরকমই একজন কার সাথে ডিসকাস করে একজন ওঝা নিয়ে আসে। উনি আসার পরে বলে যে হ্যাঁ, জায়গাটাতে প্রবলেম আছে, তাহলে এক কাজ করেন, উনি এখানেও টেকনিক খাটায়। একতলাটা মানে জাস্ট আপনার পিলার করে উপরে বিল্ডিং 3 তলা 4 তলা পর্যন্ত ফাউন্ডেশন করে, কিন্তু নিচ তলাটা উনি মানে ওপেন রেখে দেয়, কোনো বাউন্ডারি দেয়াল কিচ্ছু দেয় না। মানে মাটিতেও উনি মানে মাটিটাও ফ্লোরটাও পাকা করে। এটা পুরো একটা চালাকি আসলে। হ্যাঁ, এখানেও ইটস ট্রিকি কজ ওই মানে যাকে নিয়ে এসেছিল ওঝা টাইপের সেটাই বলেছে, যেহেতু জায়গাটা পরিবর্তনের পরেই কিন্তু প্রবলেমগুলো বেড়েছে। তো যাক, উনি ওই 2-3 তলায় করে যায় এবং উনি নিজে ওঠে। তো এরপরে ওনার মনে হয় যে সবকিছু যেহেতু এখন পর্যন্ত টলারেবল, উনি কিন্তু অসুস্থ, তবে লোভ ওনার কেমন ভাবে পেয়ে বসে, উনি সেই জায়গাতে একটা সময় ঘর করার চিন্তা করে এবং সেই ওঝাকে আবার ডেকে নিয়ে আসে। তো তাদের একজন উনি বলে যে এখানে অনেক ধরনের জিন সাধনা হতো, ভালো মন্দ অনেক কিছুই হতে পারে। তো সেই জিনটাকে যে কোনো একজনকে হয়তো বা বন্দি করতে পারে এবং বলা হয় যে বন্দি করে হয়তো বোতল বা কিছুর মাধ্যমে ভরে যখন পিলারগুলো যেগুলো মেইন বিম দেওয়া হয় বাড়ির, সেগুলোর এক্সট্রা 2-3টে বিম বাড়ানো হয় এবং ওই হাফ রেডি অবস্থা ওটার ভেতরে সেই বোতল বা কিছুতে যেটাতে জিনটা বন্দি করা হয়, ওইটার ভেতরে দিয়ে ঢালাই করে দেওয়া হয়। এবং তখন শুধু সেই ওঝা, ওই মিটার রিডার যিনি ছিলেন আর 2-1 ছাড়া ওখানে সবাইকে বের করে দেওয়া হয়, দেয়াল তুলে ফেলে। এবং উনি এটা হয়ে যাওয়ার পর সেদিনই উনি রাতে স্বপ্ন দেখে যে উনি আর বাঁচবে না, কারণ উনি যেটা করেছে সেটা পুরো একটা ফ্যামিলির উপর, মানে জিনদের ফ্যামিলি বা কিছু হয়তো সেখানে এক্সিস্ট করছিল, তাদের উপর হামলা করেছে এবং তার ফ্যামিলিকেও নির্বংশ করে দেওয়া হবে। এবং এই কথাটা উনি মারা যাওয়ার আগে সেই মিটার রিডার বলে যায় যে এই ঘটনাগুলো আমি করেছি, এখন তার ফিরে আসার কোনো উপায় নাই। সে যেহেতু ক্ষতি করে চলেছে অলমোস্ট, আচ্ছা, আর তার লোভের কাছে সে এতটাই বশীভূত হয়ে গিয়েছিল, খুব র্যাপিডলি 11 দিন বা 15 দিনের মাথায় সেই ভদ্রলোক মারা যায়। এত মানে দ্রুত? খুব দ্রুত, এবং রক্তবমি তার হচ্ছিল, যে রোগ ধরা পড়েছিল কিনা আমরা অত কিছু জানি না, মানে র্যাপিডলি সে মারা যায়। এবং ওই বছরই তার মেয়ে পরীক্ষা দিয়েছিল ম্যাট্রিক। উনি ফার্স্ট ডিভিশনে আপনার তখন লেটার স্ট্যান্ড করা, মানে খুব ভালো ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল। সেই মানুষই 2-3 মাসের মাথায় পাগল হয়ে যায়, রাস্তায় ঘুরছে, একটা মাত্র মেয়ে। এরপর ওনার 2 ছেলে, ছোট ছেলেটা তখন নাকি একদমই ছোট, ওই 2 ছেলে হচ্ছে আপনার একটু অ্যাবনর্মাল হতে আচরণ পুরো চেঞ্জ হয়ে যায়, ছাদে গিয়ে বসে থাকে, উল্টো টাইমে উল্টো সময় নামাজ পড়ে। 2 ছেলেই চেঞ্জ, মানে পাগল যেটাকে বলা যায়। ওনার কোনো ওয়াইফটাও মানে মেন্টালি ডিসঅর্ডার চলে আসে সবার মধ্যে। এবং স্টিল এই যে মেয়েটার ঘটনাটা বললাম, ওদের বাসায় এখনো যারা ভাড়া নেয় নিচতলাটায়, তারা বিভিন্ন রকমের প্রবলেম ফেস করে। এবং এক নামে সবাই জানে, যার কথা আমি বলছি হয়তো বা যদি মোহাম্মদপুরে ওই অধিবাসী ওই হ্যাঁ কাটাসুরে, আমি আর মেনশন করে বলছি না, কাটাসুরের একটা বাসা এটা। তো ওই ওনার মেয়েটা এখনো রাস্তায় ঘুরে, ঠিক আছে।
নাও শি ইজ 35 or 67 হবে, বাট একটা পুরো ফ্যামিলি। এবং তিনি হঠাৎ করেই একদম মানে নর্মাল হয়ে যান খুবই আকস্মিক ভাবে। এই বছর উনি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট ডিভিশন, উনি স্ট্যান্ড করা স্টুডেন্ট, মানে ভালো, বেশ ভালো স্টুডেন্ট, কি করে এইভাবে পাগল হয়ে যায়? সেটাই এটাই মেসেজটা এখানেই আছে যে আমরা অনেক সময় ভাবি যে আমাদের কৃতকর্মের ফল হয়তো আমাদের পরের জীবনে পাবো, বা কি অনেক সময় সেটা এই জীবনে আমাদেরকে আমাদের উপরালা বা সৃষ্টিকর্তা দেখিয়ে দেন, এবং যেটা ঠিক না, অন্যায় করে বা মানুষের কাউকে প্রেশার করে কিছু করাটা হয়তো ঠিক না, এবং তার পুরো লাইফ দিয়ে সেটা সাফার করে যেতে হয়। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার কথা চলে যাচ্ছি আমরা ঘটনায়, সুপ্তি এবং সাব্বিরের ঘটনায়। আমি সুপ্তি, আমি উত্তরা থেকে এসেছি আমার হাজবেন্ডের সাথে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে। আচ্ছা, আমি সাব্বির। আমি আর সুপ্তি একসাথে উত্তরাতে থাকি, আর আজকে আমরা রেডিও ফুর্তিতে এসেছি, আমরা আমাদের দুজনে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। বেসিক্যালি আমাদের লাস্ট শো এর পরে আমাদের রেগুলার লিসনার সুপ্তি আমাদের একটা ইমেল করেন। সেই ইমেলটা পড়ে আমি ইন্টারেক্টেড হই এবং তার সাথে যোগাযোগ করি। পরে দেখি যে ঘটনাটা তাদের দুজন নিয়ে ঘটেছে, তাই না? আর সুপ্তি এবং দুজনের সাথে একসাথে ঘটেছে, এবং সেই ঘটনাগুলি আপনারা চেয়েছিলেন যে আমাদের সাথে শেয়ার করবেন। তো আমরা একটা বাড়ির কথা জানতে পারি, যে বাড়িটাতে আপনারা এখন থাকেন। সেই বাড়িটাতে আগেও কিছু ঘটনা ছিল, সুপ্তির আগে ওই বাড়িতে আপনি ছিলেন ন্যাচারালি, সেটা বিয়ের আগে। এন্ড ওই বাড়িতে আপনার কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা আমি আগে শুরুতে জানতে চাইবো। আচ্ছা, ঠিক আছে, আমি যেভাবে বলবো যে আমার বিয়ের আগে আমরা এখন বেসিক্যালি যে রুমটাতে থাকি, তো ওই রুমেই আমরা মানে আমি আগে ছিলাম, এবং সেই রুমেরই একটা ঘটনা, যেটা হলো যে একদিন মানে আমি রাতে ঘুমিয়েছি, তো ঠিক ভোরের একটু আগে আমি ডান দিকে কাঁথরে শোয়া, এবং সেই অবস্থাতেই হঠাৎ করে আমার একটু ঘুমটা ভেঙে যায়। আচ্ছা। আর সেই সময় আবার যখন ঘুমটা ভাঙার পরে আমার দিক মানে আমার দিকেই ছিল জানলাটা, এবং আমি জানলার দিকে দেখতে পাই যে আস্তে আস্তে ভোর হচ্ছে। ওকে। পুরোপুরি ভোর তখনও হয়নি, কিন্তু ঘুমটা ভাঙার সাথে সাথেই আমি আস্তে আস্তে অনুভব করলাম যে কিছু একটা আমার ঠিক পিছন দিক থেকে খুব শক্ত করে আমাকে ধরে রাখছে, এবং খুব জোরে। আচ্ছা। এবং যেটা হচ্ছিল যে এতই জোরে সে আমাকে ধরে রাখছে যে আমি 1 ইঞ্চিও পর্যন্ত নড়তে পারছিলাম না। আচ্ছা, আপনি কি পেছনে ঘুরতেও পারছেন না, আমি পেছনে ঘুরে যে দেখবো যে কেউ কি আমাকে পিছন থেকে কেউ মানে ধাক্কা দিয়ে বা খুব জোরে আটকে রেখেছে কিনা, বা কিছু একটা আছে কিনা, আমি কোনোভাবেই মুভ করতে পারছিলাম না। এবং যেটা হয়েছিল যে আমি একটু যে গলা দিয়ে একটা আওয়াজ বের করব, সেটাও আমার সম্ভব হচ্ছিল না একদম। মানে আমার মনে হচ্ছে যেন আমার গলা দিয়ে আমি অনেক ট্রাই করছি, এবং একটা গোঙানির মতো একটা শব্দ বের হয়। বোবায় ধরলে এরকম হয়, কিন্তু বোবায় ধরলে হয় যেটা হয় যে রাতের বেলা যদি কেউ ঘুমের অবস্থায় পড়ে, সেই ক্ষেত্রে হয়, কিন্তু আমি তখন পুরো মানে সজাগ, একদম জেগে ভেঙে গেছে। তো ঘুমটা ভেঙেছি এই কারণে। তো যেটা হয়েছে যে আমি অনেকক্ষণ চেষ্টা করছি যে আমি কিছু একটা বলবো, চিৎকার করবো, বা কিছু একটা বলার, বাট সেই জিনিসটা আমার পিছন দিক থেকে এমন ভাবেই আঁকড়ে আছে, এবং মনে হচ্ছে যে সে আস্তে আস্তে আমার ঘাড় দিকেও ঘাড়ের দিকে খুব শক্ত করে ধরে রাখছে, যেন আমি একটু মুভ না করতে পারি। তো অনেকক্ষণ পরে, অনেকক্ষণ চলার পরে মানে আমি একটু জাস্ট গলা দিয়ে আমার যত মনে পড়ে আমি আল্লাহ বলে একটা চিৎকার করব, মানে চিৎকার ঠিক না, জাস্ট একটা আওয়াজ বের হলো, এবং সাথে সাথে আমি দেখলাম যে আমি মানে মুভ করে উঠছি, মানে সে যে সড়ক করে আমাকে ছেড়ে দিচ্ছে, হালকা হয়ে গেছে। এবং আমি তখন পুরো আমার শ্বাস ওঠানামা করছে, এবং আমার মনে হচ্ছে যে মানে শরীরে ঘাম ঝরতেছে, এরকম একটা অবস্থা। এবং আমি দেখলাম যে বাইরে একটু ভোর হচ্ছে তখন, মানে আচ্ছা, যেটা যাই হোক, মানে জিনিসটা এরকম ছিল যে মানে আমি একদম মানে পুরো স্টাক হয়ে গিয়েছিলাম, সেকেন্ডের জন্য আমি মুভ করতে পারি। খুবই অদ্ভুত ব্যাপার যে আমাদের কাছে এবারও অনেক ইমেল এসছে, এবং সেই ইমেলের মেইন যে ঘটনাগুলো, যে ঘটনা শেষ হয় যখন ভোরের আজানটা দেয়, এই সময় এসে ঘটনাটা শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রে সেটাই, যে আমার যেটা মনে হয়েছে তখন পুরো ভোরের আলো, আকাশ পরিষ্কার, এবং তখন হয়তো আজানও দিয়ে দিয়েছে, আমি যদি আজান শুনতে পাইনি, বাট আমার আল্লাহ শব্দটা বলা হোক বা ওই আজানের শব্দই হোক, জিনিসটা তখনই আমাকে মানে রিলিজ করলো এবং ছাড়লো, এবং তখনই আমি মুভ করতে পারলাম। এই ঘরে সুক্তির কি অভিজ্ঞতা হয়েছিল? একই ঘর তো? জি, একই ঘর, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমাদের বিয়ে মেনলি 2 বছর হয়েছে। তো ফার্স্ট ইয়ারটা আমরা ওই ফ্লোরে ছিলাম না, আমরা নিচের ফ্লোরে ছিলাম। তখন কিন্তু কখনোই আমাদের সাথে এরকম কোনো উইয়ার্ড কিছুই হয়নি। তো 1 বছর পরে আমরা উপরে ফ্লোরে মুভ করলাম। তো আমার মনে আছে তখন এরকম জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, মানে এই ইয়ারের হ্যাঁ সময়। তো একদিন যেটা হলো, আমরা রাতের বেলায় যেহেতু দুজনেই কাজ করি, আমরা গল্প করছি বসে। তো একটা বন্ধ দরজা যদি আপনি বাইরে থেকে খুব জোরে কেউ টানার চেষ্টা করে,
যে জার্ক করলো কেউ জোরে, খুব জোরে দরজাটা। তখন আমরা দুজনেই মানে দুজনে দিয়ে তাকালাম যেটা কি হলো, বা মানে এটা কি হলো, মানে এরকম তো হওয়ার কথা না। তখন বাজে রাত 2টা থেকে 2:30 বাজে। তো তখন মানে আমরা দুজনেই এত ভয় পেয়ে গেলাম যে দুজনকে জিজ্ঞেস করলাম না যে কি হলো, আমরা যে চুপ করে যে চলো ঘুমিয়ে যাই, বলে ঘুমিয়ে পড়লাম। তখন থেকে আস্তে আস্তে করে ঘটনাগুলো স্টার্ট হলো। আচ্ছা, স্টার্ট হচ্ছে একদিন যেটা হলো, আমার বেডরুমের যে ফ্রেশরুমটা আছে সেটা আমার রুমের সাথে অ্যাটাচড না, মানে অ্যাটাচ বাদ না, তো বাইরে আছে। তো এরকমই রাত 3টা বাজে এরকম আমি ওয়াশরুমে দিয়ে যাচ্ছিলাম। তো আমার ওয়াশরুমের দরজাটার পাশে কিচেনের দরজাটা, আচ্ছা, তো কিচেনের দরজাটা আমি জাস্ট ওয়াশরুমের দরজাটা খুলবো, এই সময় দেখতে পেলাম যে কিচেনের পাশে যে স্টোর, কিচেনের ভেতরেই স্টোর আছে, একটা স্টোর রুমের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরিষ্কার দেখেছেন? একদম পরিষ্কার, কারণ আমি তো জানি যে অন্ধকারে তো আমি বুঝতে পারবো যে আমার বাসায় কোথায় কি আছে, আর ওখানে এরকম না বাইরে থেকে আলো আসছে, কেউ একজন দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো আমি বোঝাতে পারবো না আমার আমি জাস্ট মানে ওখানে আমার হাত পা জমে গেছে, আমি জাস্ট মুভ করতে পারতেছি না ওখান থেকে, যে আমি কি করবো তখন বুঝতে পারতেছি না। আপনাদেরকে এগিয়ে আসা বা এরকম না, এরকম? দাঁড়িয়ে আছে কিছু একটা। আচ্ছা, এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম যে সাধারণত বাথরুমে বা আমরা যে সমস্ত ওয়াশরুম যাই বেরিয়ে কেন, সেখানে ঢোকার আগে একটা দোয়াও আছে এবং 3বার নক করে তারপরে ঢুকতে হয়। তো আপনি কি সেদিন হুট করে ঢুকেছিলেন? এরকম কিছু হয়েছিল? না, এরকম কিছু না, আমার যতদূর মনে পড়ে আমি কিন্তু ওয়াশরুমে দেখিনি, স্টোরের সামনে দাঁড়িয়ে। তোরের সামনে? ওকে। তখন আমি সাথে সাথে রুমে চলে আসি এবং আমি জিনিসটা কারোর সাথেই শেয়ার করিনি। রাত 3টা বাজে আমি কাউকে জাগিয়ে যে বলবো আমি এটাও বলিনি, এবং তার 3-4 দিন পরেই আমার হাজবেন্ডের সাথে সেম ঘটনা হলো। আচ্ছা, আপনার সাথে কি হয়েছিল? আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা জিনিস বলি। ও যে ঘটনাটা বললো, এই ঘটনাটা ঠিক পরের দিনই আমি আপনাকে হয়তো বলেছিলাম এর আগে যে আমাদের বাসার যে কাদের মেয়েটা আছে, যে রান্না করে যে মেয়েটা, আপনি আপনার টেলিফোনে আমার সাথে যখন ওকে বলেছিলাম যে তার সাথে বেসিক্যালি কিছু সে বলে বা পোজেস, মানে আমরা যতদূর শুনেছি সেটা হলো যে সে নিজেই বলেছে যে তার সাথে 7 জন আছেন। হ্যাঁ, 7 জন আছেন এবং তারা কখনো কোনো ক্ষতি করে না, তারা শুধু নামাজের জন্য বলে, ভালো ভালো কথা বলে। হ্যাঁ, আচ্ছা, তো সেই মেয়ে সকালে নিজে থেকে আমার ওয়াইফকে এসে বলতেছে যে ভাবি আপনি কি রাতে কোনো কিছু থেকে ভয় পেয়েছেন? তো তখন সে একটু অবাক হয়ে গেল যে আমি তো কাউকে এই কথাটা শেয়ার করি নাই বা বলিনি, সে কিভাবে এটা দেখা গেল। কিন্তু ওখানে যে দাঁড়িয়ে ছিল সে ডেফিনেটলি কাজের মেয়ে না। অবশ্যই না, কারণ কারণ সে আরেকটা রুমে শোয়, আর ওই রুমটাতে সাধারণত কেউ শোয় না, কারণ ওখানে শোয়া কোনো ওয়ে নাই। ওটা জাস্ট একটা দরজা খোলা থাকে, ভিতরে যে বিভিন্ন জিনিস টিনিস থাকে, স্টোর রুম বলতে যা বোঝায়। তো সে যাওয়ার পথে জাস্ট ওইখানে একটা জানলা আছে, জানলা থেকে বাইরের কিছু আলো পড়ে, এই আর কিছু না। ওই আলোতেই সেই অবয়বটা দেখতে পারলো। এবং এই জিনিসটা আমিও 2-3 বার রাতে বাথরুমে যাওয়ার পথে, ওই জিনিসটা মানে এমন একটা জায়গা যে আপনি যদি বাথরুমে যান ওই জায়গাটা চোখে পড়বে, মানে একটু খেয়াল করলে ওই জায়গাটা চোখে পড়ে। ওইখানেই হঠাৎ করেই আমিও পরপর 2 বার সেটা দেখেছি, কিন্তু আমি ওটাকে কেয়ার করি নাই, জাস্ট আমি আমার মতো বাথরুমে চলে গেছি, চলে আবার বাথরুম করে চলে আসছি। একটা জিনিস এইখানে আছে, সেটা হচ্ছে একই জিনিস যখন দুইজন দেখবেন তখন ব্যাপারটা তো অবশ্যই, মানে আমি কিন্তু এটা কিন্তু আবার জানতাম না যে আপনি দেখেছেন। আমি এই যে উনি দেখেছেন, একজনের ভুল হতে পারে, দুইজনের কিভাবে ছেলে হয়। না, আমিও এই জিনিসটা পরপর 2 বার, পরপর 2 দিন বলবো না, বাট 2 বার আমি মানে ফ্রিকোয়েন্টলি আমি 2 বার দেখেছি এই জিনিসটা। এবং দেখে আমি কোনো মানে ওরকম কোনো ইয়ে করি নাই, জাস্ট ইগনোর করে আমি আমার মতো ইয়ে করেছি। বাট আমি দেখার পরে আমার পুরো শরীর থেকে মানে মনে হয় যে কিছু একটা ভয়ের একটা স্রোত শরীর থেকে নেমে গেল, এরকম একটা হঠাৎ কিছু একটা দেখলে যেমন হয় যে বুকের মধ্যে কেমন করে ওঠে। মানে আমি বুঝতে পারছি দেখি দেয়ার ইজ সামথিং ইজ দেয়ার, হ্যাঁ, হায়া হোয়াট এভার ইট ইজ, মানে ওটা দেখেই আমার ওরকম মানে একটা ভয়ের ইয়ে লেগেছিল। চমৎকার একটি ঘটনা, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা বাসা আছে, ওখানে মানুষজন থাকে, পিপল লিভ দেয়ার। একটা রুম আছে, বাসাটা যেটা হয় রেগুলারলি যখন আমরা বাসা রং করি ওটা রং করা হয়, কিন্তু একটা রুমে রং করে কোনো লাভ হয় না। ওকে, রুমটার প্রত্যেকবারই বা যেই থাকে, ইটস আ প্রিটি ওল্ড হাউস, অ্যাটলিস্ট 40 years old, খুব পুরোনো না, 40 years মানে 70 দশকের, 60 দশক, 70 দশকের মতো। সো ওখানে ওই রুমটা রং করলেও ওই কিছুদিন পরেই রং নষ্ট হয়ে যায় ওয়ালের। হ্যাঁ, ওই রুমের ওয়ালের রং নষ্ট হয়ে যায়, এবং এমন না যে ধরে পুরো বাসাটা জল ছাড়াচ্ছে, এমন না যে উপর থেকে ড্যামেজ হয়ে যায় বা ইয়ে হয়, ওরকম কিছু নাই। একটা বাসা, সো ওই রুমে নাকি এরকম
উল্টা উল্টা আওয়াজ শোনা যায় মাঝে মধ্যে। মাঝে মধ্যে যখন কেউ থাকেন তখন ওদের অস্বস্তি লাগে। এবং যেটা খুবই ভয়ের যেটা, যে ওখানে যখন কোনো মহিলা থাকেন, মহিলা মানে একটা সার্টেন এজের মহিলা আর কি, ওনারা থাকলে দে ড্রিম দ্যাট দেয়াল দিয়ে রক্ত পড়ছে। ওকে, এবং অনেকে আবার বলেছেন যে এটা নাকি ওরা দেখেছেন, দেখেন দেয়াল দিয়ে রক্ত পড়ছে। So এটা আমরা যাদের সাথে কথা বলেছি ওরা কেউ দেখে নাই, বাট ওরা রুম একটু থাকতে পারে। আচ্ছা, সো ওই রুমটা ইউজ করে অ্যাজ আ বসার ঘর টাইপের, মানে একটা খুব অড একটা বসার ঘর, মানে ড্রয়িং রুম ডাইনিং রুম তো বাসা একটু বাইরের দিকে হয় না, যে ভিতরের দিকে হঠাৎ করে একটা বসার ঘর টাইপের হামাকা একটা পুরোনো স্টাইলের বাসা। তো সো আমরা এটা শুনে অনেক ইন্টারেস্টিং লাগলো যে দেয়াল নিয়ে রক্ত করে, এটা নাকি দেখতে হলো এটা যদি হয় তাহলে বেশ হলিউড টাইপের কিছু হয়। তা আমরা সেই ক্যামেরাটা নিয়ে গেলাম। ওকে, গিয়ে তো ওখানে যা থাকেন ওরা জিজ্ঞেস করলো যে কেন হবে এটা, ওনারা বলতে পারলেন যে এটা কেন হচ্ছে। ওনারাও কিছু দেখেননি, নেভার সিন এনিথিং লাইক দ্যাট, বাট ওরা এই গল্পটা শুনছে যে এই দেয়ালে নাকি রক্ত পড়ে, এটা নাকি লোকজন দেখছে। এবং ওরা যেটা ডেফিনেটলি জানে সেটা হচ্ছে যে রুমে থাকার একটু প্রবলেম, অস্বস্তি লাগে এবং রং টিকে না, এই রঙে ইট ডাজন্ট ওয়ার্ক। সো আমরা খুব উত্তেজিত হয়ে জিনিসপত্র নিয়ে গেলাম, গিয়ে এখানে এক রাত থাকলাম, বিকজ তখন আমাদের টাইমের একটু প্রবলেম, এই ফিল্মিং এর মাঝখানে। ওকে, এই সময় মাঝখানে আমরা উত্তেজিত হয়ে গেছি আর কি। ডে থেকে তো কিছুই হয়নি, নাথিং হ্যাপেন। একবার আই থিঙ্ক ইউ ফেল সামথিং, ওয়েল জিবলা দ্য আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে একবার বললো যে কিছুটা হচ্ছে মনে হয়। তা আমরা সবাই উদ্গ্রীব হয়ে উৎপেতে বসে আছি, তো কিছু হয়নি, অনেক মশা কামড় খেলাম। আর বাট যেটা আমরা ভিজুয়ালি দেখে এসেছি ওই রুমের রংটা খুব বাজে অবস্থা, মানে ওই যে ড্যাম্প হয়ে যায় না, ড্যাম্প হয়ে যায়, চলে পড়তেছে এরকম। এক রাতের মধ্যে হওয়াটা খুব না, ওটা ওই রকমই ছিল। আচ্ছা, ওই রকমই ছিল। ওরা এবং পুরো বাসার রং একরকম, ওই রুমের রং আরেক রকম, এবং এটা খুবই অড বিকজ রুমটা হচ্ছে মানে মাঝখানে রুমের মতো আর কি। এমন না যে বাসার পিছিয়ে স্টোর রুম, নর্মাল রুম, যে রংটা খুব খারাপ অবস্থা আর কি। তো আমরা তখন মানে বুঝলাম যেটা একটু ইনভেস্টিগেট করা উচিত, মানে ইনফ্যাক্ট আমরা সামনে তাজপালাও যাবো, ইনভেস্টিগেট করে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি পেয়ে। আচ্ছা, স্টোরিটা হচ্ছে যে ওখানে নাকি একটা ফ্যামিলি থাকতো, আগে বাসাটা নতুন হয়েছে, তো ওখানে বাসার ছেলের বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে বউ তো নিয়ে আগেকার দিন যেটা খুব নর্মাল ছিল, এখনো নর্মাল, এই বাবা মার সাথে সবাই থাকতে। ওকে, বিয়ে করে বউ নিয়ে বাবা মার সাথে ছেলেরা থাকতো, তাই করছে। তো ছেলেটা তখন যেটা হয়েছিল, হি ওয়াজ দ্য এই ডক্টর, তখন সে মিডল ইস্টে, যেটা আমাদের দেশের ডাক্তাররা মিডল ইস্টে যান, তো মিডল ইস্টে চলে গেল। তো আনফর্চুনেটলি হিম, ওর মা ছিল যে বাজে টাইপের শাশুড়ি থাকে না, আমরা টিভিতে দেখি বা সিনেমায় দেখি, খামাখা মানুষকে মেন্টাল টর্চার করে, স্পেশালি বউ টাইপের মানুষের। সে ওই বউকে প্রচন্ড মেন্টাল টর্চার করতো। লার্জ ফ্যামিলি, ওখানে আরো ভাই বোন ছিল, তো কয়েকজনের সাথে ভালো ব্যবহার করতো, কয়েকজন আবার শাশুড়ির সাথে বেশ মানে চাকর টাইপের ব্যবহার করতে, হ্যাঁ সব কাজ করে দেয়, এসে বাপের বাড়ি যেতে দিত না, হ্যান দেন এসে। ছেলেটা আসলে ছেলের সামনে আবার শাশুড়ি টোটালি ডিফারেন্ট বিহেভিয়ার ছিল। ছেলের সামনে সে বউয়ের ভালো এসে বেশ পলিটিক্স বোঝেন। হ্যাঁ, পলিটিক্স বোঝে না। আগের দিনে যেটা হতো যে বউরা তোগুলো বলতে পারতো না, মেয়েটার বয়সও বেশি ছিল না, আগের দিনে একটু আর্লি বিয়ে করতো। সো মেয়েটার বয়স ছিল সে 20-21 এরকম আর কি। সো এট ওয়ান টাইম ছেলেটা আসছে, এসে চলে গেল, চলে যাওয়ার পরে খবর হলো যে ওর বউ প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট তো ভালো কথা, প্রেগনেন্ট, সবাই খুব খুশি প্রেগনেন্ট। সো যেটা হলো, মেয়েটা যখন বাচ্চা হওয়ার সময় হলো, তখন শি ওয়ান্টেড টু গো টু হসপিটাল টু হ্যাভ দ্য বেবি। ওকে, কিন্তু ওই শাশুড়ি যিনি, ফর সাম রিজন শি ইজ লাইক, না আমার নাকি আমার বাসায় হবে। এটা কেন আমি এখন জানি না, এটা কেন আমরা রিজনটা বের করতে পারিনি, কারণ ওই মানুষগুলো এখন নাই। বাট মোটামুটি উনি জোর করে মেয়েটাকে বাসায় রাখতেন, এবং ওই যে বাসায় যারা বাচ্চা করে কিনা কি মহিলাদেরকে ডাকে যে কি জানি, এই যে ধাইমা, হ্যাঁ ওই ধাইমা ডেকে বাসায় বাচ্চা হওয়ার ব্যবস্থা করছে। আনফর্চুনেটলি শি হ্যাড আ কমপ্লিকেশন। আচ্ছা, এন্ড দেয়ার ওয়াজ আ ব্যাড মিসক্যারেজ এন্ড শি ডাইড। সো বাচ্চা মা দুজনই মারা গেছে ওই রুমে, ওই বাসায়, এন্ড দেয়ার ওয়াজ আ লট অফ ব্লাড। সো দেয়ার ওয়াজ আ লট অফ ব্লাড। সো ওইটার পর থেকে নাকি ওই রুমের পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জটা আসছে, পুরো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। ওই পর থেকে নাকি ওই ফ্যামিলির ওর ওই যে দুটো বোন ছিল, ওই দুই বোনের যখন বাচ্চা হয়েছে, দে কেম টু লিভ দেয়ার। বাট ওই ফ্যামিলি পাতিয়ালা ফ্যামিলি ছিল। আগের দিন একটা সিস্টেম ছিল যে
পাত্তলের ফ্যামিলিতে সবাই থাকে, মেয়ের জামাও থাকে, সবাই উঠে ছেলের বউ থাকে, সবাই থাকে। তো ওই 2 বোনেরও এখানে মিসক্যারেজ হচ্ছে, ওয়ান অফ দেম ডাইড, আরেকজনের বাচ্চা মারা গেছে। ও আচ্ছা, এই যে চলতে থাকলে হ্যাঁ, ওই ফ্যামিলি ওয়েন্ট থ্রু লট অফ শিট, এন্ড দেন ফাইনালি ওনারা বুঝছেন যে এখানে গ্যাঞ্জাম আছে, দেন দে লেফট। কিন্তু ওরাও ওই সব দেখছে আর কি। তারপর থেকে এই জিনিসটা শুরু হয়েছে যে কোনো ওই ম্যারিড ওম্যান গিয়ে যদি রুমে থাকে, তাহলে ওই সে দেখে যে রুম থেকে ব্লাড পড়তেছে, চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো এভরিওয়ান, আমার নাম তৌফিক আর আমার সাথে আছেন আমার ওয়াইফ দোলা। ওকে, আমাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যেটা আমার ওয়াইফ আসলে ইন্টারেস্টেড হয়ে শেয়ার করলেন ভূত এফএম-এর সাথে, এবং ওনারা আমাদেরকে ডাকলেন। তো ব্যাপারটা এরকম, আজকে থেকে 5-6 মাস আগের কথা। আমরা তখন গুলশানে থাকি। তো একদিন, ইট ওয়াজ আ ফ্রাইডে আমার যতটুকু মনে পড়ে। তো শুক্রবার দিন আমরা গিয়েছিলাম উত্তরায় 3 নম্বর সেক্টরে আমার বোনের বাসায়। তো ওখান থেকে আমরা একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, ওটা শেষ করে আমরা ফিরছি। তো আমি গাড়ি চালাচ্ছিলাম, রাত তখন 10:15। তো জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে আমরা আসলে উত্তরা থেকে গুলশান ফিরছি। তো আমার ওয়াইফ বলছিলেন যে এক কাজ করো, আমরা বিশ্ব রোড দিয়ে চলে যাই। তো আমি বললাম যে না, এক কাজ করে চলো, আমরা দেখি বনানীতে কোনো কফি শপ খোলা পাওয়া যায় কিনা, একটু কফি টফি খেয়ে তারপরে না হয় গেলাম। এবং আচ্ছা ঠিক আছে চলো। গাড়িতে হালকা রোমানের সঙ্গীত বাজছে, আমরা দুজন গল্প করতে যাচ্ছি। ওই দিন কোনো একটা কারণে রাস্তায় ট্রাফিক কম ছিল, আর রাত তো একটু হয়ে গেছে 10টার মতো। তো আমরা যাচ্ছি, যেতে যেতে বিশ্ব রোডটা যে মাথাটা আসলে উত্তরা রাস্তাটা গিয়ে কানেক্ট করেছে, তারপরেই হচ্ছে আসলে একটা একটুখানি অন্ধকার মতো জায়গা। তার একটুখানি সামনে গেলেই হচ্ছে আসলে বাড়িধারা ডিএইচএস এ ঢোকার একটা রাস্তা আছে। তো মজার ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, তখন আমরা ওই জায়গাটা পার হলাম। পার হয়ে যখন আমরা যাচ্ছি বাড়িধারা ডিএইচএস এ ঢোকার রাস্তাটা ঠিক আগ মুহূর্তে একটা বেশ অন্ধকারের মধ্যে আমার ওয়াইফ হঠাৎ করে ডান দিকে আমাকে তাকিয়ে বলছে, আমার নিক হচ্ছে বাবু, বলছে বাবু তোমার পাশে একটা গরু। আমি বললাম কি বলছো, বলে আমি ডান দিকে তাকিয়ে দেখি একটা সাদা গরু, বেশ উঁচু শিং। আমি মনে হয় অনেকেই দেখেছি আমরা, ওকে, ইন্ডিয়ান গরু যেরকম হয় কোরবানিদের সময় আমরা দেখি, বেশ উঁচু বোল্ডার টাইপের আর কি। হ্যাঁ, বেশ বোল্ডার টাইপের একটা গরু, এবং তার শিং দেখা যাচ্ছে। এবং আমি দেখলাম যে গরুটা আমার পাশে। সো ওই মুহূর্তে আমার মাথায় যেটা কাজ করলো যে আই নিড টু স্টপ। আমি অলমোস্ট ব্রেকের উপর দাঁড়িয়ে গেলাম। ইমিডিয়েটলি দ্য কার স্টপ, গাড়ি থেমে গেল। গাড়িটা থামার সাথে সাথেই ধাম করে একটা বাড়ি লাগলো। আমি ফিল করলাম যে আমার গাড়ির সামনের ডান দিকের ফেন্ডারে কিছু একটা বাড়ি খেলো। তো যেহেতু একটা গরু দেখেছি, ওই মুহূর্তে আমার খালি মনে হচ্ছে যে আমি কোনো অ্যাক্সিডেন্টে পড়তে যাচ্ছি কিনা বা কি। যা হোক, গাড়িটা থেমে গেল। আমি ইগনিশনটা অফ করলাম, অফ করে আমি আমার ওয়াইফ বের হয়ে গেলেন তার বাম দিকের দরজা থেকে, আমি ডান দিকের দরজা থেকে বের হলাম। বের হয়ে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে যেটা হয় যে গাড়ির কোনো ক্ষতি হলো কিনা। তো আমি দেখলাম যে ফেন্ডারটার একটা বেশ বড় অংশ একটা ডেন্ট হয়েছে। ওকে, তো আমি তখন ভাবলাম ঠিক আছে, অল্পের উপর দিয়ে গেছে, বাট গরুটা কোথায়? এর মধ্যে গাড়িটা যেহেতু খুব হার্ড ব্রেক করেছিলাম আমি, রাস্তায় স্কিড করেছে। আশেপাশে অনেক লোকজন, অনেক বলবো না, কিছু লোকজন ছিল 5-7 জন যারা পাশে বসে চাটা খাচ্ছিল। তারা এগিয়ে এসে বললো যে কি ব্যাপার কি হলো। আমি বললাম যে কি হলো সেটা পরে বলছে, আগে দেখেন একটা গরু ছিল এখানে বড় সড়ো, সেই গরুটা কোথায়? তো বলছে গরু, আপনি রাত 10টার সময় এখানে গরু কোথায় পেলেন? সো ওদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে লাইক আমি কিছু ইনটক্সিকেটেড কিনা, বা আমি এরকম আমি মানে আমার নর্মাল স্টেট অফ মাইন্ডে আছি কিনা। তা আমি বললাম যে না ভাই, আমি অনেস্টলি আপনাকে বলি, সবাইকে বলছিলাম যে আমার ওয়াইফও বলছিল যে হ্যাঁ ভাই, আমি দেখেছি একটা গরু, একটা লম্বা সিংহলা সাদা একটা গরু, এবং এই গরুটা জাস্ট এইমাত্র আমরা দেখলাম গরুটা আমাদের ফ্রেন্ডের সাথে বাড়ি খেলো। বাড়ি খাওয়ার পরপরই তো আমরা দাঁড়ালাম, এবং আপনারা দেখেন এই যে এখানে টেন্ট হয়েছে। লোকজন বলে যে না দেখেন, আমরা এখানে বসে আছি অনেকক্ষণ, এখানে কোনো গরু টরু নেই। আমি বললাম যে না, লেট নিচে। আমি মোটামুটি আশেপাশে যতটুকু জায়গা দেখা যায়, ডানে বামে সামনে পেছনে সব দিকে দেখলাম, বাট এমন কোনো বলিও ছিল না যে এখানে চলে যাবে গরুটা। তো মানে ওই রাস্তাটা আসলে বেশ চড়া রাস্তা, এবং আশেপাশে তেমন কিছু নেই। তো আমরা ওখানে অ্যানাদার 15 মিনিট আমরা খুঁজলাম, গরুর কোনো চিহ্নই নেই, এবং কমন সেন্সও বলছে ওখানে আসলে গরু থাকার কোনো কিন্তু আপনার গাড়ির যে ক্ষতিটা, সেই ক্ষতিটা হয়েছিল এবং সেটা আপনি দেখতে পাচ্ছিলেন। অবভিয়াস আমি দেখতে পাচ্ছি যে আমার ডান দিকের ফেন্ডারটা মানে ট্যাপ খেয়ে, যেটা আমরা বলি। কিন্তু রাস্তায় তো অন্য কিছুর সাথে বাড়ি খাওয়ারও কোনো সম্ভাবনা নাই। না, অন্য কিছুর সাথে বাড়ি খাওয়ার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে যে এক হচ্ছে ওখানে কোনো রিক্সা ছিল না, 2 নম্বর হচ্ছে যে আমি যদি কোনো গাড়ির সাথে বাড়ি খেতাম তাহলে আমার ড্যামেজটা আরো ডেফিনেটলি অনেক বেশি হতো, বিকজ আমি মোটামুটি 40-50-এ চালাচ্ছিলাম। এবং তার চেয়েও বড় কথা যে বোথ অফ আস, আমরা দুজনে কিন্তু একটা বড় সিংওয়ালা সাদা গরু দেখেছি।
যেটাই আমার কাছে কথাটা হচ্ছে এটা যে একসাথে দুজন একই জিনিস দেখেছেন, সো এটা ভুল হওয়ার চান্স খুব কম। এবং এটা রেফারেন্সে আমি আরো দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার খুবই ঘনিষ্ঠ দুজন কলিগ, তারা এই মুহূর্তে একজন কাতারে আছেন আর একজন আমেরিকা আছেন। তো আমার প্রথম একজন কলিগ আমাকে একদিন বলেছিলেন যে ওই অংশটুকুতে যেখান দিয়ে উনি চাচ্ছিলেন, একদিন উনি ফিরছিলেন এরকম উত্তরা থেকে, ওনাদের আবার একটা অভ্যাস ছিল, ওনারা উত্তরার দিকে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খুব ভালো চা পাওয়া যায়, ওখানে চাটা খেয়ে ফিরছিলেন রাতের বেলা। তো উনি গাড়ি চালাচ্ছিলেন, ওনার ফ্রেন্ড পাশে বসা। ওনার ফ্রেন্ড হঠাৎ করে, যেটা হয় গাড়ি চালাতে গেলে বা পাশে বসে থাকলে অনেক সময় রিয়ার ভিউ মিররে চোখ যায় যে কি দেখা যাচ্ছে। উনি তখন বললেন যে এই পিছনেটা কি। বলতে বলতেই আমার যে কলিগের কথা বলছি উনিও তাকালেন রিয়ার ভিউ মিররে, এবং উনি সাথে সাথে কোনো কিছু না বুঝে গাড়িতে ব্রেক করে ফেললেন। তো দুজনের দিকে হতভাগ করে তাকিয়ে আছে যে কি দেখলাম। ওনারা যেটা পরে আমাকে বললেন, যে উনি আমাকে যেটা বললেন যে আমি দেখেছি যে গাড়ির পেছনে, ঠিক গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে অসম্ভব লম্বা একটা কিছু, ওকে, সাদা কাপড় জড়ানো। এবং আমার মনে হলো যে তার আমি চোখ দেখতে পাচ্ছিলাম না, বাট আমার মনে হচ্ছিল যে রিয়ার ভিউ মিররে সে আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমার মনে হচ্ছিল ওখানে তাকিয়ে। এবং ওই মুহূর্তে আমার মনে হলো যে আমি কি দেখলাম, এটা আমার বন্ধু এবং আমি দুজনেই আমরা কিছু বলতে পারছি না। তখন আমি বললাম যে চলো চলে যাই। জাস্ট সিমিলার একটা ঘটনা ঘটলো আমার আরেকটা যে বন্ধুর কথা বলছিলাম। তো সে এরকম একই দিন গাড়ি চালিয়ে যাচ্ছে, তো হঠাৎ করে ও সামনে দেখে, এরকম রাত একটু বেশি হবে, 11টা সাড়ে 11টার দিকে, হঠাৎ করেও দেখছে সামনে কালো কি যেন একটা দাঁড়িয়ে আছে। ও ছিল পেছনে, ওর ব্রাদার ইন ল গাড়িটা চালাচ্ছিলেন, ওর সিস্টার বসেছিল সামনে, ওর বোন বসেছিল সামনে। ও কিছু বলে ওঠার আগেই ওর ভাবি, বোন এবং দুলাভাই দুজনই এট এ টাইম দেখতে পেয়েছেন, এবং জাস্ট বোন একটা চিৎকার করার সাথে সাথে দুলাভাই গাড়িটা ব্রেক করে দেন। ওই মুহূর্তে কালো যে জিনিসটা ছিল সেটা তাদের দিকে তাকালো, তারা দেখলেন অবয়বে মনে হলো যে একটা মেয়ে, বাট ইট হ্যাড নো ফেস। ওকে, কোনো নাক, চোখ, মুখ কিছু ছিল না, এবং জাস্ট একটা ফিগারটা দেখে মনে হচ্ছে কোনো মহিলার ফিগার, এবং জাস্ট উইদিন এ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস দেখা গেল জিনিসটা নেই। তো এই দুটো ঘটনাই আমি দুজনের কাছ থেকে শুনেছি, এবং দুজনেই আমাকে বলেছে যে ওই জায়গাটা কিছু একটা সমস্যা আছে। এটা কি মানে জায়গাটা কি সেম, মানে আপনার যেখানে হয়েছে অলমোস্ট কাছাকাছি 100 মিটার বা 200 মিটারের দিকে হবে। আচ্ছা, এটা কোন জায়গা বললেন? এই জায়গাটাকে কাওলা বা এই ধরনের কিছু একটা বলে। এবং আমরা অনেক শুনেছি যে এই জায়গাটার কিছু একটা দোষ আছে, যে অনেক ধরনের ইনসিডেন্ট ঘটেছে। এবং আপনাদের ফ্যামিলিতে আপনারা এটা পেয়েছেন এরকম ঘটনা? আমাদের খুব ক্লোজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের কাছ থেকে এই ধরনের। এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ঘটনাটার সঙ্গে আসবো, তারপরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েল, ওকে, একটা জিনিস বলি। ঘটনাটা হচ্ছে প্রায় 3 বছর আগে। আচ্ছা, একদিন কফি 11-এ আমি আর কৌশিকদা বসে ভূতের গল্প করছিলাম। তখন আপনি আমাকে এই গল্পটা বলেছিলেন, রাইট? এখন এই গল্পটা, এবং গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আচ্ছা, এবং আজকে একটা বোম ফুটাই এই সিমিলার স্টোরি, এটা তো একটা মিথ টাইপের, অনেক কথা বলে, রাইট? এরকম একটা সিমিলার স্টোরি বাংলাদেশের সিলেটের এবং ইন্ডিয়ার বর্ডারে জুরির দিকে হয়েছে, এবং আমি বুঝতে পারছি যে কেন সিমিলারিটিটা আপনি লক্ষ্য করছেন। ভয়ঙ্কর সিমিলারিটি। এবং ব্যাপারটা হচ্ছে যে এই আমার কাছে আজ আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো, যে নিকেতনে, মানে ঢাকায় একটা ছেলে বসে ছবিটা আঁকিয়েছে। মানে প্রথমে যখন আমরা এই স্টোরিটা শুনেছিলাম, শুনে আমার কাছে খুব ভালো লেগেছিল। তখনও এটা প্রায় 3 বছর না, আরো আগে হবে, কত 4-5 বছর আগে হবে, যে অনেক আগের কথা। তারপরে তো তখন আমাদের ওই ভৌতিক টিমও হয়নি, সো এগুলো কিছু হয়নি। সো কিন্তু গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপরে আমি এই গল্পটা আরেকজনকে বলি, এবং যাকে বলি তার বাড়ি সিলেট, এবং সে তখন আমাকে বললো যে আমি তো এরকম একটা ঘটনা শুনেছি, এবং আমার একটা কথা ইন্ডিয়ায়, বললো যে ওই আশেপাশেই। আমার আশেপাশে মানে কি, বললো যে বর্ডারের ওইদিকে, মানে ওই সাইডেও এই সাইডেও। এবং আমি কিছু ডিলিং করার পরে কিছু ইনফরমেশন পেলাম, পাওয়ার পর তারপরে যখন এই ভূতিস নিয়ে যখন আমরা কাজ শুরু করলাম, একদিন এই সাকিব জিব্রানকে বললাম, সাকিব একটু আগে যে কারণে বললো যে আমরা একটা এপিসোড করলে কেমন হয়। তো থিং ইজ, আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা নিয়ে ইনভেস্টিগেট করছি, এবং আমরা একটা এপিসোড বানাচ্ছি। এবং আজকে যখন এখানে আসছিলাম, আসার সময় আমরা আলাপ করছিলাম, বলছিলাম যে কৌশিকদা একটা এই গল্পটা বলেছিল, আজকে আমরা আবার মাইকের বাইরে বসে আরো কিছু ইনফরমেশন নিব, কজ আমরা দেখতে পাচ্ছি সিমিলারিটিটা এত বেশি কেন, মানে জিনিসটার ঘটনাটা কি। সো এই টিএসটাই এই পাহাড়ি জায়গা, এবং এই যে জুজু ডিমনটা আর এই টাইপের ওইখানেই চারটা, হ্যাঁ, কুচার, ওইখানেও আমরা যা শুনছি অলমোস্ট সেম। ওইখানে কিছু বাচ্চা টাচ্চা নাকি হারায় যায়,
এবং যেহেতু উপজাতীয়রা ওদের তো আর অতটা ইয়ে থাকে না, ওদের ওতে পাওয়ার ক্ষমতাও নেই, সো তারা বিজিং কান্নাকাটি করে তারপর চুপ করে যায়। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি অথরিটির কাছে ওইভাবে জিনিসগুলো যায় না। সো আমাদের অনেক কষ্ট অনেক ইনফরমেশন বের করতে হয়েছে। আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যেটা হচ্ছে মানে আমি বাংলাদেশের ঘটনাটা বলছি। 5 বছর পর পর, এটা একজন শিক্ষিত লোক আমাদের বলেছে, তার হিসাবে সে অনেকদিন ধরে ওই এরিয়াতে থাকে। 5 বছর পর পর ফেব্রুয়ারির মিড থেকে মার্চের মিড পর্যন্ত, আচ্ছা, স্প্রিং, হ্যাঁ, এই সময়টায় নাকি এই ধরনের জিনিসপত্র অনেক বেশি হয়। অ্যান্ড গেস হোয়াট, আমরা লাস্ট ফেব্রুয়ারির মিড থেকে মার্চের মিড পর্যন্ত অনেক দিন, প্রায় এই 30 দিনের মধ্যে আমরা বোধহয় 4 বার গিয়েছি, না 2-3 বার দিন করে থেকেছি। এবং ট্রান্সপিক ওসিদা, আমি আপনাকে একটা ভিডিও ক্লিপ দেখাবো, কোনো জুজু বা কোনো ফিচারের ভিডিও না। আমাদের কি হয়েছিল, আমাদের কি হয়েছিল জাস্ট এটা দেখাবো, এবং এটা কোনো এক্সপ্লেনেশন দিতে পারেন নাকি আপনাকে আমাকে বললেন, মানে আমরা জানি না ওখানে আমাদের সব জিনিসের তো এক্সপ্লেনেশন থাকে না, এই জন্যই তো এটা প্যারানল। এক্স্যাক্টলি। তো আমি আজকে আমার কাছে খুব ভালো লাগলো জিজ্ঞাসা যে না, আমি তার মানে একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে যে, এবং আমারও যে জিনিসটা ভালো লাগলো যে আমি তো নিজে নিজে বন্ধু বান্ধবদের মাঝখানে একটা থিওরি প্রপন করছিলাম যে এরা সিমিলার জিনিসপত্র, সবাই মানে মানে এক টাইপের, স্পিসিসটা একই। এটা আজকে আপনার কথাটা শুনে আর একটুখানি বেশি মানে স্ট্রং হলো আর কি, যে এই থিওরিটা দিস মাইট জাস্ট হ্যাপেন। কিন্তু আমার কাছে প্রশ্নটা হতে যায় যে মানে সবচেয়ে মজার পার্ট বা ভয়ঙ্কর পার্ট, যেটা বলবো মজার পার্ট বললে ভুল হবে, সেটা হচ্ছে যে ওই জায়গার একটা ব্যাপার, সেটা ঢাকার নিকেতনে একটা বাচ্চা বসে আছে। মানে এই জিনিসটা আমি জানি না যে ওটা মানে কিভাবে। আমি এখানে একটু জাস্ট মানে একটু লবল সেটা, ওকে, সেটা হচ্ছে যে মানে সুমন ভাই আমি জীবন, we were all there একসাথে, we had similar experiences. Okay. I'm not convinced. It's always good to have a skeptic on that. হ্যাঁ, না, I'm not convinced because আমি বলি, because এই স্পেশালি টি স্টেট বা জঙ্গল টঙ্গল এদিকে যারা থাকে, তা ওখানে এখন মানে এখন তো অনেক মডার্ন লাইফ চলে এসেছে, তারপরে অনেক ওয়াইল্ড ক্রিচার্স থাকে, যেমন চিতাবাঘ ছিল বা এসব ছিল। অনেক বাচ্চারা, হ্যাঁ, চিতাবাঘের এটাই বলা হয়। এই ওয়াইল্ড ক্রিচার্স অনেক ছোট ছোট বাচ্চাদের খেয়ে ফেলে। তো এটা দুইভাবে এক্সপ্লেন করা যায়। একটা হচ্ছে যে ওরা বলে পশু পাখি নিয়ে গেছে, আর একটা হচ্ছে যে আল্লাহ জানে কি হয়েছে, কোন একটা অশরীর এসে নিয়ে গেছে বা হোয়াটএভার। কারণ ওনার কেসে যেটা ইন্টারেস্টিং স্টোরি, এখানে যেটা হতে পারে যে মেবি ইট ওয়াজ আ টাইগার অর হোয়াটএভার, কিন্তু ওনারা তখন মানে when you're seeing your child, একটু আগে আমি ধমক দিয়ে গেছি, এখন গিয়ে দেখছি মানে হাফ ইটেন, তখন কিন্তু ব্রেন ঠিক থাকার কথা না। তখন হোয়াট ইউ সি হোয়াট ইউ ফিল, হাউ ডু মানে, কিন্তু দুটো সম্ভাবনা আছে, মানে দুটোই হতে পারে, মানে জাস্ট সেইং। আর নিকেতনের খেলে আমার তো না তাদের এটা কিভাবে ইউ ওপেন এনি ইউ প্লে এনি প্লে স্টেশন গেম, কমিক, মুভি, এরকম ক্রিচার প্রচুর দেখা যায়। তো এটাই, যেমন আমার ছোটবেলায় ইমাজিনারি ফ্রেন্ড ছিল একটা ছোট্ট র্যাবিট। ওয়াই? বিকজ তখন আমি প্লে স্টেশন থেকে খেলতাম না, তাই। এখন এখন যদি আমার র্যাবিট থাকতো তাহলে ইট উড হ্যাভ ফ্যাংস, রাইট, দুটো ব্যাট উইংস থাকতো, তখন আমি এগুলো দেখি নাই। আমার ছোট ইমাজিনারি র্যাবিট, সো এরকম আর কি। এনিওয়ে, ওকে, আচ্ছা, এদিকে আমি একটা কৌশিকদের একটা জিনিস ক্লিয়ার করি। আমাদের যে ভোট হোস্টের যে টিম, আমরা আসলে 4 জনের টিম, আমরা 3 জন থাকি, আরেকটা মেয়ে থাকে, ও রিসার্চ করে, মেইনলি ফ্লাইটে খুব কম যায়, 2-1 দিয়েছে। আমাদের 3 জনের মধ্যে জিব্রান পুরোপুরি ভাবে বিলিভ করে, সবকিছু বিলিভ করে। আমি হচ্ছে সামওয়্যার ইন বিটুইন, আমি আই ওয়ান্ট টু বিলিভ, আর সাকিব কোনো অবস্থাতে কোনো কিছু বিলিভ করে না। ঠিক আছে, এটা ভালো টিম, এবং এই জন্যই একটা দরকার। এক্স্যাক্টলি, এই জন্য টিমটা ভালো, এই কারণে অনেক সময় আমরা অনেক কিছু দেখে হয়তো বলি যে না এটা নিশ্চয়ই একটা কিছু, তখন সাকিব এরকম একটা কথা বলে, তখন বলে যাচ্ছে সরি পড়েছে। আচ্ছা, উইন্ড করিডোর, যে কৌশিকদার যে উইন্ড করিডোর ব্যাপারটা, আমাদের এটা হয়েছিল মনে আছে? আমাদের এটা হয়েছিল, এবার সাডেনলি ভেরি কোল্ড, এসে সন্ধ্যাটা বলতে আচ্ছাই জীবনের প্রথম ঠান্ডা লাগছে, কখনো ইউজুয়ালি তো গরম হয়, ওনার এসব এক্সপিরিয়েন্স আছে। তো তখন আমরা একটু ইনভেস্টিগেট করে দেখলাম যে আসতেন না, ওই জায়গাটাই এরকম। তারপরে পাশের লোকজন বললো হ্যাঁ এখানে দেখছেন না, এই যে দিক দিয়ে ফাঁক ফোকর আছে, বাতাস আসে। মজার ব্যাপার কি সাকিব ভাই, যে যারা বিলিভ করে না তাদের ক্ষেত্রেও আমাদের কৌশিকদের একটা ব্যাখ্যা আছে, যেটা আমি একটাকে শুনছিলাম, একটু বলবেন ওটা যে কেমন? আমি যেটা বলেছি আর কি, মানে মানুষজন মানে সবাই বলে যে আমি জাস্ট 1 সেকেন্ড, I'm not a disbeliever to be a disbeliever. Okay, মানে it's not like যে না এটা হইতে পারে না, it's not possible. No, anything is possible. আমার কথা হচ্ছে let investigate, let study. When all else is eliminated and we can't explain anything, তখন আমরা বলবো। যেমন আমরা যদি সবাই মানে অনেকে অনেক গল্প বলতে পারে, সবগুলো বিশ্বাস করলে আমরা মনে হবে সারাক্ষণ রূপকথা যাচ্ছি, তাই না? সেটাই। So তখন it's better to investigate and all that. এই আর কিছু না, nothing else. And for my sake, আমি believe queen, I just because of believing, but it definitely
আমি লাইক এন আর্লি ওয়ার্নিং সিস্টেম এখন। আমরা ডক্টর আদনানের কাছে ফিরে যাব আবারও। চলুন শুনে আসি ঘটনাটি। আমার ঘটনাটা অ্যারাউন্ড 22 বছর আগের ঘটনা। আমার জন্ম মিডল ইস্টে, লিবিয়াতে। ওকে, আমার বাবা একজন ডাক্তার। আমরা লিবিয়াতে থাকতাম, একটা শহর প্রায় ক্যাপিটাল থেকে 1400 কিলোমিটার দূরে, আলমার্জ বলে একটা শহর। আচ্ছা, তো ওখানে আমার জন্ম 82-তে। আই এম দ্য ফার্স্ট চাইল্ড অফ মাই ফাদার মাদার। এবং আমার জন্মের প্রায় 3-4 বছর পর আমার আরেকটা ভাই হলো। আচ্ছা, আনফর্চুনেটলি তার মানে লো বার্থ ওয়েট ছিল, মানে আমাদের ডাক্তার প্রিম্যাচুর বেবি ছিল, এবং তার বার্থ সে মানে শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, নানাবিধ কারণে সে 4-5 দিন বেশি সার্ভাইভ করেনি। ওকে, তা আমাদের ওখানে যারাই মারা যেতেন ওই জায়গায়, অনেক বাচ্চা যারা জন্মে মারা যেতেন বা বয়স্ক যারা মারা যেতেন, ওগুলো এই দেশে না এনে মোস্ট অফ দ্য টাইম ওখানে মার্জ গাদিম বলে একটা জায়গা ছিল। আল মার্জ হচ্ছে নতুন মার্জ, আর মার্জ গাদিম মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগের যে শহরটা ছিল, ওখানে একটা কবরস্থানে 10 থেকে 15 কিলোমিটার ওখানে কবর দেওয়া হতো। তো আমার খুব আপটা মনে আছে, আমার বয়স 4 থেকে 5 বছর, এবং তখন মানে জন্ম হলো, তারপর মনে নেই, তারপর মনে আছে তাকে ওই কবরস্থানটাকে নিয়ে যাওয়া হলো। এবং এতটুকু মনে আছে যে ওটা আশেপাশে কবর ছিল, আমরা একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে না সামনে। তা আমার বাবা আরো যারা ছিলেন আঙ্কেল ওখানে বিদেশে থাকতেন, তারা তো ওটা কবর দেওয়া হলো। তো তখন মানে কবর দেওয়ার সময় ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল। লিবিয়া, আমি জানি দিই আপনাদের, লিবিয়ার ওয়েদার হচ্ছে বছরে 10 মাস ঠান্ডা থাকে, এবং 10 মাসই অলমোস্ট গুড়গুড়ি বৃষ্টি হয় শীতকালে। আচ্ছা, তো আমার এটা মনে আছে যখন কবর দেওয়া হচ্ছিল তখন ওখানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে কবর দেওয়া হলো, প্লাস ওইটা আশেপাশে কাছে একটা ফুল গাছ ছিল, গাছ এতটুকু মনে আছে। কি ভালো কথা, ফুলটার স্পষ্ট মনে নেই, মানে টিউলিপের মতো সাদা ছোট টাইপের একটা ফুল, এবং খুব সুন্দর সুগন্ধ ফুলটা, এতটুকু জাস্ট এতটুকু মনে আছে। তারপর আমরা চলে আসলাম কবর দিয়ে, সব রকম মন খারাপ। তো ছোটবেলা থেকেই আমরা মানে আমাদের অভ্যাস করা হতো, মানে বাইরে যারা থাকি যে আমরা আলাদা ডিফারেন্ট রুমে থাকতাম। আমি ছোটবেলা থেকে আলাদা রুমে থাকতাম, তো আলাদা রুমে থাকি। এটা ওখান থেকে আসার সপ্তাহখানেক পরে হবে। সপ্তাহখানেক পরে আমি ঘুমিয়ে আছি, তো ঘুমে ভোরের দিকে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ শোনা আছে। ভোরের দিকে আমি হঠাৎ পেয়ে পেলাম যে আমার বিছানার মাথার কাছে এসে কেউ খুব মাইনিউটলি মানে আলতো ভাবে ভাইয়া উড়ে রাখলো। আমি এই ঘটনা কিন্তু ইভেন আমার ওয়াইফের সাথেও শেয়ার করিনি, আই নেভার শেয়ার উইথ এনিওয়ান এলস। ওকে, এত ছোটকালের ঘটনা। তো ডাকার পরে আমি একটু দরস্ত হয়ে, তো আমি তখন এত বড় না, এত কিছু চিন্তা মাথায় আসেনি। তো আমি শুনলাম সে আমার হয়তো হ্যালুসিনেশন কিছু একটা হবে, যা আমার মাথায় আসছে, আমি ঘুমিয়ে পড়লাম। তো ঘুমানোর পর সকালে যখন উঠলাম, সকালে স্কুলে যাব, সকালে উঠার পর দেখি আমার মাথার কাছে, আমার রুমটা কার্পেট করা ছিল, মাথার কাছে যে একটা টেবিলের মতো ছিল, ওখানে ওই কবরস্থানে যে ফুল গাছটা ছিল সেইটার কটা প্যাটস মানে ফুলের পাপড়ি, এবং আমার মাথার কাছে যে কার্পেটের জায়গাটা মানে অল্প একটু ভিড়া জায়গা, মনে হচ্ছে 2টা ফুট টাইপ, মানে পায়ের ছাপ, 2টা ভিটা পায়ের ছাপ, ছোট্ট 2টা রেজা পায়ের ছাপ। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি শকিং আমার। কিন্তু তখন আমি যত বয়স বেড়েছে, আমার অনেকদিন পর জিনিসটা মনে পড়ে আমার, তখন কিন্তু আমার এত ভয়ঙ্কর লাগেনি কোনো একটা কারণে, বা এত কিছু চিন্তাও করিনি। কিন্তু I never talked to anyone about things before. This is the first time I'm discussing with you guys and on air. আমরা যেটা করতে পারি এখন, ডক্টর আদনানের কাছ থেকে আমরা বাটি চালান দেওয়ার একটা ঘটনা শুনে আসবো। এবং আমি তো বলেছিলামই যে ওই দিন চমৎকার একটা ঘটনা তিনি শুনিয়েছিলেন, এবং আশা করছি যে এই বাটি চালান দেওয়ার ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। Stay tuned to Radio Furti and don't stop the Furti. আমি এই ঘটনাটা শেয়ার করব, ইটস রিয়েলি টাচিং। ওকে, মানে কোয়াইট ডিপলি টাচিং। বেশি দিন না, 2-3 মাস আগে, এর আগে বলে নেই যে এই জাদু টোনা ব্যাপারটা বা এই যে তাবিজ করে, এই জিনিসটা টু সার্টেন এক্সটেন্ট আমার কাছে জিনিসটা মনে হয় কিছুটা বিশ্বাসযোগ্য, কিন্তু আমি এটা এফেক্ট গুলো দেখেছি। আচ্ছা, যে একটা দেখে যে বাটি চালান দেয় বলে একটা কথা আছে আমাদের দেশে, বাটি চালান দেয়, বাটি চালান যেটা আমি দেখেছি আমার নিজের চোখে দেখা একবার। আমরা তখন বিদেশে সদ্য ঢাকায় আসলাম, আসার পর আমার নানু বাড়ি ধামরাই 32 নম্বর, ওখানে থাকি, বিশাল বাড়ি। তো ওই বাসায় আমার ছোট মামা থাকতেন। ছোট মামার সামহাও ওয়ালেট থেকে
হি লস্ট অ্যারাউন্ড 3 to 5,000 টাকা এরকম একটা হারানো গেল। তো হারানো গেল, সাসপেক্ট করলো যে ওই মামার রুমে একটা কাজের লোক কাজ করতো, সাসপেক্ট করলো সে, কিন্তু তাকে তো বলা যাচ্ছে না। তো ইয়ে করা হলো যে বাটি চালান দেওয়া হবে। বাটি চালানটা কি? বাটি চালানটা হচ্ছে এটা পিতলে বাটি লাগে, কি একজন হুজুর লাগে যারা এই জিনিসটা পড়েন, এবং তুলা রাশি একজন লোক লাগে। ওকে, আমাদের ওখানে লিব্রা আছে। এবং হ্যাঁ, এবং জিনিসটা স্টার্ট হয়েছে যেখান থেকে তাকে বলা হয়েছে যেখানে ওয়ালেটটা ছিল ওখান থেকে জিনিসটা ডিটেক্ট করা শুরু করবে। তো আমি জাস্ট এত মনে ছিল, আমি তখন ক্লাস মাত্র 6-7 পড়ি সম্ভবত। তো প্রথমে যখন ওই বাটি চালা যে লোকটা আসলো, সে তুলারাশি একজন লোক, ওই হুজুরের সাথে আসলেন। আসার পরে সে ওই বাটিটা ধরলো, বাটিটা ফ্লোরের উপর রাখা পিতলের একটা বাটি, সে চাপ দিয়ে ধরলো। কিছুটা বলার পরে সে ভান করলো, আমার কাছে যদি জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হয়নি, সে ভান করলো যে বাটিটা নিজে নিজে চলে যাচ্ছে, সে চাপ দিয়ে ধরার চেষ্টা করছে। আচ্ছা, ঠিক আছে। এবং যেই কাজের মেয়েটাকে সাসপেক্ট করা হচ্ছিল আনফরচুনেটলি, সেই কাজের মেয়েটাকে কিন্তু আমাদের সারিতে রাখা হলো, এবং এটা একটু মানে সাসপেক্ট করা মুশকিল ছিল তাদের পক্ষে যে এটা কাজের লোক। কিন্তু ওই বাড়িটা অনেকখানি ঘুরে ফিরে, এটা বাড়ি চালানোর নিয়ম হচ্ছে, আমি বলি দিই আপনাকে, ওই জিনিসটা চুরি জিনিসটা যেই যেই জায়গা ট্রাভেল করবে সেই সেই জায়গাতে বাঁচিয়ে নিতে যাবে। আচ্ছা। এবং সেটা ওখান থেকে আমার নানুর রুমে গেল, নানুর রুম থেকে একটা লবি ছিল বারান্দা, ওখান থেকে কিচেনে গেল, এটা আপনার দেখা একদম আমার দেখা। কিচেন থেকে শোরুমে গেল, শোরুম থেকে ব্যাক করলো, ব্যাক করে এসে ওই মেয়েটার সামনে এসে থামলো। এবং সেটা ওই লোকটা যে হুজুর বা তার সাথে যে লোকটা আসছিল তার পক্ষে জানা ইম্পসিবল, যে আমাদের ফার্স্ট টাইম ওই বাসায় আসে। এবং সেই থেকে মানে আমার কাছে মনে হয় যে এই তাবিজ পড়া, তারপর ওই চাটি পড়া একটা বলে একটা বাসের চাটি দিয়ে করে, এটা আমাদের বাসায় করা ছিল। আয়না পড়া একটা ঘটনা বলি, আমার একজন কাজিন আছেন, রেজওয়ান নাম, তো তার বাবা বড় খালো উনি মারা গিয়েছেন আর কি। তো তার খুব শখের একটা ক্যামেরা ছিল, তখনই উনি DSLR ইউজ করতো। তো ক্যামেরাটা সে ইউজ করতো। তো আমাদের বাসায় একজনের বিয়ে, আমাদের দেশের একজন মেয়ে নানু বাসায় অ্যারেঞ্জ করা হয়েছে। ওই ক্যামেরাটা ড্রয়িং রুমে, অনেক বড় ড্রয়িং রুম, ওখানে সবাই শুয়েছে, ক্যামেরাটা ওখানে কর্নারের টেবিলে রাখা। আমার কাজিনও শুয়ে আছে, কাজিন অন্য রুমে ছিল। সকালবেলা উঠে দিয়ে ক্যামেরাটা ভিতরে নেয়, ব্যাগটা আছে, ক্যামেরাটা নেই, ক্যামেরা নাই কিছুতে নেই। বাসার অ্যাজ ইউজুয়াল যারা ছোট থাকে, মানে মেয়ে যারা থাকে, তার সাসপেক্ট করা হলো। অনেক ইয়ে করার পরে তা বিয়ে হলো না। তারপর এই আয়না পড়া ব্যাপারটা আসলো। আয়না পড়া ব্যাপারটা যখন আসলো, আসার পরে তারপরে এরকম যে হুজুর আসলেন, তুলার সে একজন লোক থাকলো, আয়নাটা রেডি করা হলো। সেখানে কিছুটা পড়ার পরে দেখা গেল, ক্লিয়ার না, আপনার ছায়া মতো, যে ওই ড্রয়িং রুমের কোণা থেকে চেক লুঙ্গি পরা একটা লোক এসে ব্যাগ থেকে ক্যামেরাটা নিয়ে চলে গেল। এটাও দেখা। এবং আমাদের একজন ছিল, মানে আমাদের দুই সম্পর্কের জন্য আত্মীয় ছিলেন ওখানে। আনফরচুনেটলি জিনিসটা যদিও সে কোনো স্বীকার করেনি, he wanted to pay the money for the camera, but we didn't take it. কিন্তু তাকে সাসপেক্ট করা হয়েছে, সে নিজেও দেখেছে জিনিসটা, যে এবং পুরো জিনিসটা ছায়া আয়নাতে দেখা যায়। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। ঘটনাটির সময়কাল 1940 কি 50 বা এরকম একটা সময়, নির্দিষ্ট করে সাল বলাটা মুশকিল। ঘটনাটি ঘটেছিল আমার আম্মুর এক খালার সাথে। তো আমার আম্মুর ওই খালা, ওনার বিয়ে ঠিক হয় ওনার গ্রামের এই পাশের গ্রাম। তো জায়গাটা এটা রাজবাড়ী জেলার এটা খানখানাপুর নামক একটা জায়গা, বা এরকম আশেপাশে আর কি। তো ওই সময় যে ওনাদের এক্সাক্ট গ্রামটা যে কোনটা ছিল আমার আম্মু ঠিক বলতে পারেনি, কারণ ওনারা পরবর্তীতে রাজবাড়ী শহরে চলে আসেন আর কি। তো যার কারণে ওই গ্রামের নামটা এক্সাক্ট বলতে পারেননি। তো যাই হোক, অনেক আগের ঘটনা, তো অনেক তথ্যই আসলে মানুষের মনে থাকে না, এটাই স্বাভাবিক। তো যার কারণে বেশ কিছু মানে হয়তো বা লোকেশন বা সময়, এই বিষয়গুলো ওইভাবে বলাটা আমার জন্য একটু টাফ হবে। তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যতদূর সম্ভব বলার জন্য। তো ওনার বিয়ে ঠিক হয় ওনার গ্রামেরই পাশের একটি গ্রামে। তো যথারীতি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে ওই বর, মানে আমার আম্মুর ওই খালু, তিনি তার ওয়াইফ মানে আমার আম্মার ওই খালাকে নিয়ে আসছেন। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন ওই সময়ে আসলে
বিবাহ শাদীগুলো মোটামুটি সম্পন্ন হওয়ার জন্য একটি কমন বাহন ছিল, খুব জনপ্রিয় বাঙালির একটা ঐতিহ্য, সেটি হচ্ছে পালকি। পালকিতে চড়ে বিয়ে হতো। আর যেহেতু পাশের গ্রামই ছিল, এই জন্য পালকিটাই খুব সহজ ছিল। আমার আম্মুর খালা উনি পালকির মধ্যে ছিলেন, আর খালু বাহিরে হেঁটে হেঁটে আসছিলেন, আর বেহারা ছিল এবং আরো কিছু আত্মীয় স্বজনরা সাথে ছিল। তো বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে এবং বিদায় নিতে নিতে একটু দেরি হয়ে যায়। যদিও ওই গ্রাম থেকে, মানে আমার আম্মুর ওই খালা উনি যেই গ্রামে আর কি, হ্যাঁ, ওই গ্রাম থেকে ওই খালুর গ্রামে যেতে ওয়াকিং ডিস্টেন্স হয়তো বা 1 ঘন্টা বা এরকম সময় আর কি। এখন সময়টা ওই শীতকালের মতো ছিল, এই যে এখন নভেম্বর মাস চলছে, নভেম্বর মাসের মতো এরকম একটা শীতের সময় ছিল। সাধারণত আসরের আজানের পরে মাগরিব হতে খুব বেশি সময় থাকে না আর কি। তো বিয়ের অনুষ্ঠান জোহরের পরে শুরু হয়, বিদায় নিতে নিতে মোটামুটি আসর হয়ে যায়, আসর পার হয়ে যায় অনেকটা। তখন যেহেতু রাত হয়ে যাবে, সবাই তাগাদা দিচ্ছিল। আর ওই সময়ে সন্ধ্যার পরে কিন্তু গ্রামে একদম শুনশান নীরবতা নেমে আসে। আর বিয়ের বরযাত্রীতে বা যদি কনে নিয়ে আসে, ওই পথে অনেক সময় ডাকাতেরও ভয় থাকতো, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যেত। তো অনেকগুলো বিষয়, অনেকগুলো রিস্ক প্যারামিটার সামনে রেখে বারবার তাগাদা দেওয়া হচ্ছিল। যাই হোক, আসরের কিছু সময় পরে সবাই রওনা দিয়ে দেন। রওনা দিতে দিতে একটি জায়গায় আসেন। ওই জায়গাটা একটা পরিত্যক্ত শ্মশান ছিল, তবে বহুদিন যাবত নাকি ওখানে আর কোনো লাশ দাহ করা হয় না। তো ওই জায়গাতে বেশ কয়েকটি লম্বা তাল গাছ ছিল। এদিকে প্রায় আধা ঘন্টারও বেশি সময় হেঁটে আসার পর ওই যারা পালকির বেহারা যারা ছিল তারা একটু ক্লান্ত হয়ে পড়ে এবং কিছুটা সময় বিশ্রাম এবং পানি খাওয়ার জন্য তারা পালকিটা রেখে দেয় ঠিক তাল গাছের কাছাকাছি। এদিকে আমার আম্মুর যে খালু, ওনারও একটু বিশ্রাম নেওয়া দরকার ছিল। আধা ঘন্টার বেশি সময় পর পথ হেঁটে এসেছে, আর সারাদিন বিয়ের ব্যস্ততায় একটু ধকল তো ছিল। তো যাই হোক, এদিকে সবাই একটু বিশ্রাম নিচ্ছে। আমার আম্মুর ওই খালু উনি কি করেছেন, উনি একটু সাইডে গিয়েছেন, ওনার অন্য আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কিছুটা কথা বলবেন বা অন্য কোনো জরুরি কাজ ছিল, তাদের সাথে কথা বলা সংক্রান্ত বিষয়। তো মোটামুটি মিনিট 10 এরকম হয়েছে, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছিল, একদম সন্ধ্যা নিকটে। তো আমার আম্মুর খালু যখন পালকির কাছে হেঁটে হেঁটে আসছেন, হঠাৎ উনি দেখতে পান একদম 1 ফুট উচ্চতার একটা মানুষ, গেরুয়া পোশাক পরা, ঠিক ওই যে বাউলরা এক ধরনের গেরুয়া পোশাক পরে এবং হাতে এক ধরনের কেটলির মতো থাকে, যারা সাধু সন্ন্যাসী এই ধরনের একটা কেটলির মতো রাখে আর কি। তো এইরকম একটা মানুষ বা অন্য কিছু, কিন্তু দেখে বোঝা যাচ্ছে তার দাড়ি একদম পা পর্যন্ত এবং মাথার চুলে জট রয়েছে, কিন্তু একদম 1 ফুট উচ্চতার একটা মানুষ। এবং সে কি করলো, সুন্দর করে ওই পালকির মধ্যে ঢুকে গেল হেঁটে হেঁটে হেঁটে। আমার আম্মুর খালু তো কিরে এটা কি গেল, এই এত ছোট মানুষ পালকির মধ্যে গেল কেন? সে তখন দৌড়ে পালকির কাছে চলে যায়। এখন পালকির দরজা কিন্তু কিছুটা ফাঁকা ছিল, সামান্য একটু ফাঁকা ছিল, একটু বাতাস আসার জন্য আমার আম্মুর ওই খালা একটু দরজাটা ফাঁকা করে রেখেছিলেন। তো উনি দ্রুত ওদের কাছে গিয়ে ওনার স্ত্রীকে বলেন, এর ভিতরে মাত্র একজনকে ঢুকতে দেখলাম, ছোট্ট একটা মানুষের মতো, তুমি দেখেছো? ও বলে, কই না তো, এখানে তো কিছু আসেনি। তো খালুর কথা শুনে আমার খালাও বেশ অবাক হন যে এখানে মানুষ ঢুকলো কিভাবে, এখানে তো আমি বসে আছি, কোনো মানুষ তো দেখলাম না ভিতরে ঢুকতে। তো উনিও একটু কৌতূহলী হন যে কি ব্যাপার, কোথায় ঢুকলো একটু দেখি। তো দুজন মিলেই আমার আম্মুর খালাও উনি পালকির মধ্যে খুঁজছেন, খালুও খুঁজছেন, কিন্তু ভিতরে কাউকে দেখা যায় না। এদিকে বেহারারা চলে আসে। তো বেহারাদেরকে জিজ্ঞেস করা হয়, এমন কাউকে দেখেছো? ছোট্ট একটা আমি দেখলাম মানুষের মতো। ওরা বলে, না তো, এরকম কাউকে তো দেখিনি। তখন একজন বেহারা বলে যে এখানে আসলে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, জায়গাটা ভালো না, চলেন আমরা দ্রুত এখান থেকে চলে যাই। যাই হোক, সবাই রওনা দেন। মোটামুটি মিনিট 20 মধ্যে আবার আমার আম্মুর খালা ওনার শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়িতে চলে আসেন। তো তখন কিন্তু মাগরিবের আজান হয়ে আরো প্রায় 10-15 মিনিট হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, সবকিছু স্বাভাবিক। প্রায় 2 থেকে 3 মাস
কোনো সমস্যা নেই, একদম স্বাভাবিক, মানে কোনো ধরনের কোনো বিষয়ই নেই। তো এরপর থেকে কিছু কিছু সমস্যা, মানে একদম ছোট ছোট কিছু সমস্যা দেখা দেয়, ওগুলো আসলে মেজর কোনো সমস্যার মধ্যে আসলে ধরা যায় না, এবং আমি যদি সেগুলো উল্লেখ করি সেগুলো আসলে এরকম উল্লেখযোগ্য নয়। যেমন ঘুমের মধ্যে আমার আম্মার খালাকে বোবায় ধরতো, আমরা যেটাকে বোবায় ধরা বলি আর কি। তো এরকম বোবায় ধরা, তারপর ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে লাফ দিয়ে ওঠা, তো এইগুলো তো আসলে ওইভাবে প্যারানর্মাল কোনো বিষয়ের ধরার মধ্যে আসলে পড়েও না নর্মালি। তো যাই হোক, তো বিয়ের মোটামুটি মাস 3-4 মধ্যে বোঝা যায় যে আমার আম্মুর ওই খালা সন্তান সম্ভবা। তো যাই হোক, সন্তান সম্ভবা হিসাবে উনি ওনার শ্বশুর বাড়ি থেকে যতটুকু যত্ন আত্তি পাওয়ার দরকার ছিল সেগুলো পাচ্ছেন। তো মোটামুটি স্বাভাবিকই যাচ্ছিল। এরপরে যখন ওনার প্রেগনেন্সির সময় প্রায় 8 মাসের মতো, আর আমরা তো জানি যে নারীদের প্রেগনেন্সির সময় কিন্তু পেট ফুলে যায়, যেহেতু তার সন্তান পেটের মধ্যে বড় হতে থাকে। তো 8 মাসের মতো যখন হয়ে গেছে, আর একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু বাচ্চা পেটের মধ্যে নড়াচড়াও করে, সেটা মা বুঝতে পারেন। তো 8 মাসের পর কি হলো যে আমার আম্মুর ওই খালা এবং আশেপাশের মানুষ, আমার মানে তারা বুঝতে পারতেছে যে প্রতিনিয়ত ওই খালার পেটের যে ফুলে ওঠা, এই উচ্চতাটা কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। আর পেটের মধ্যে যে বাচ্চাটি রয়েছে সেও ওইরকম নড়াচড়া করে না। এখন যদিও বা উনি বিষয়টা আসলে ওইভাবে বুঝতে পারেননি, বয়স তো ওনার বেশি ছিল না। এখন অনেকেই বলতো, কি ব্যাপার বৌমা, তোমার পেট ফোলা কমে যাচ্ছে কেন? তখন উনি বলতেন যে না, আমি তো কিছু জানি না বা বুঝতে পারছি না। অদ্ভুত বিষয় প্রিয় লিসেনার্স, মাত্র অল্প কিছুদিনের মধ্যে, মানে হয়তো 1 মাস এরকম সময় হবে, পেট একদম স্বাভাবিক হয়ে যায়, মানে একদম স্বাভাবিক মানুষের পেটের মতো একদম সমান হয়ে যায়, এবং উনি বুঝতে পারেন ওনার পেটের মধ্যে কোনো সন্তান নেই। অবাক ব্যাপার, পেটের মধ্যে সন্তান নড়াচড়া করেছিল সেটি উনি ফ্রিকুয়েন্টলি অনুধাবন করেছেন। উনি সন্তান সম্ভবা, এটা নিয়েও কোনো সন্দেহ ছিল না। 8 মাসের সন্তান সম্ভবা ছিলেন উনি। এরপর থেকে হঠাৎ করে পেট কমে যেতে শুরু করে এবং একটা পর্যায়ে পেটের মধ্যে সন্তান ভ্যানিশ হয়ে যায়, একদম নাই হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? প্রথমে ওই শ্বশুরবাড়ির লোকজন ওনারা চিন্তা করেছে হয়তোবা বৌমার পেটের মধ্যে টিউমার হয়েছে, এই কারণে হয়তোবা পেট ফুলে গিয়েছিল, বা অন্য কোনো কারণে পেট ফুলে গিয়ে থাকতে পারে, আর আস্তে আস্তে সেটা স্বাভাবিক হয়ে গেছে। আবার কেউ কেউ অনেক কটু কথাও বলেছেন, যে মিথ্যা প্রেগনেন্সির কথা বলেছে, মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে যাতে একটু বেশি আদর যত্ন পাওয়া যায়, বাড়ির কাজ কম করতে হয়, কারণ গ্রাম দেশে তো বাড়ির বউরা অনেক কাজ করেন, আর গেরস্ত বাড়ি হলে তো কথাই নেই। তো এই ধরনের অনেকেই অনেক কথা বলে। তো উনি তো জানতেন আসলে এর কোনো কথাগুলোই সত্যি নয়। যাই হোক, উনি প্রায় 6-7 মাস পর আবার উনি সন্তান সম্ভবা হন। তো একই রকম ভাবে সবকিছু ঠিকঠাক মতো চলছিল। যখন ওনার প্রেগনেন্সির বয়স 7 থেকে 8 মাস, এইরকম একটা সময়, ওই সময় কিন্তু ওই বাড়ির সদস্যরাও, তারা স্থানীয় যে যারা ধাত্রী আছে বা অন্যান্য যারা কবিরাজ আছে তাদেরকে দিয়েও কিন্তু পরীক্ষা করিয়েছে। তারা সকলেই বলছে হ্যাঁ, ওনার পেটের মধ্যে সন্তান আছে এবং সন্তান জীবিত, নড়াচড়া করছে। এই 8 মাসের পরে হঠাৎ করে সেম ঘটনা প্রথমবার যেটা ঘটেছে সেটিও ঘটতে থাকে। হঠাৎ করে পেটের উচ্চতা কমতে থাকে অস্বাভাবিকভাবে, এবং প্রায় 1 মাসের মধ্যে ঠিক আগে যে ঘটনাটি ঘটেছে সেটি ঘটে, একদম স্বাভাবিক, তার পেটের মধ্যে কোনো সন্তান নেই। তাহলে প্রিয় লিসেনার্স, এই সন্তানগুলো কোথায় যাচ্ছে? এবারও আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এক একজন এক এক কথা বলে, অনেক কটু কথা বলে। গ্রামগঞ্জে দেখা যাচ্ছে যে অনেক মহিলা আত্মীয় স্বজন যারা আছে ওনারা অনেক কটু কথা বলেন। ঠিক এমন প্রচুর কটু কথা উনি সহ্য করছেন। তো যাই হোক, এরকম
দুইবার না, বেশ কয়েকবার এই ঘটনা ঘটে। তখন ওই বাড়ির লোকজনই তারা বলেন যে আসলে এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার হতে পারে না, এটা অস্বাভাবিক ব্যাপার, নিশ্চয়ই কোনো পিশাচ পেটের মধ্যে এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলছে, তা না হলে তো এমনটা হওয়ার কথা নয়। প্রথম দিকে ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ডাক্তাররা এই বিষয়ের কিছুই ধরতে পারেনি। পরে ভালো একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুরের কাছে নিয়ে যাওয়া হলেও হুজুর বলেন যে এই রোগীর এই সমস্যার সমাধান করতে গেলে আপনাদের বাড়িতে যেতে হবে, কারণ এর সাথে খুবই দুষ্ট একটা খবিশ জিন রয়েছে। আমি এইখান থেকে যদি তার হাজির করার চেষ্টা করি সে আসবে না, আপনাদের বাড়িতেই আমাকে যেতে হবে। তো যেহেতু হুজুরের যে গ্রাম আর ওই গ্রামের ডিস্টেন্স খুব বেশি ছিল না, মোটামুটি 40-50 মিনিট হেঁটে চলে আসা যায়। তখনকার যুগে তো এত যানবাহন ছিল না, মোটামুটি মানুষ পায়ে হেঁটেই বেশি চলাফেরা করত। তো হুজুর দিনের বেলা আসেন, আসার পর চেষ্টা করেন এই আমার আম্মুর খাওয়ার সাথে যে জিন আছে বলে যে সন্দেহ করা হচ্ছিল সেটা হাজির করার জন্য, বা সেই জিনটাকে হাজির করার জন্য। সারা দিন ধরে অনেক চেষ্টা করা হয়, কোনোভাবেই ওই জিন হাজির হয় না। হুজুর চিন্তা করে যে এই দুষ্ট জিনকে সে হাজির করেই ছাড়বে, যেভাবেই হোক। তো হুজুর বুঝতে পারেন দিনের বেলা এই জিন হাজির হবে না, এর হাজির হতে গেলে সন্ধ্যার পর। সত্যি প্রিয় লিসেনার, সন্ধ্যার পর যখন হুজুর রিচুয়াল শুরু করেন, হঠাৎ করে তারা ওই বাড়ির পাশে একটা ডোবার মধ্যে খলখল আওয়াজ শুনতে পান। মনে হচ্ছে ডোবার মধ্যে কেউ কিছু একটা গোসল করছে বা পানির ভিতর থেকে কিছু একটা নড়াচড়া করছে। কিছুক্ষণের মধ্যে ওই ডোবার ওই পাশ থেকে ভেজা শরীরে দেখা যায় ছোট্ট একটা মানুষ হেঁটে হেঁটে বাড়ির উঠোনের দিকে আসছে, এবং তার শরীরে গেরুয়া পোশাক, পা পর্যন্ত চুল, পা পর্যন্ত দাড়ি, চুলগুলো জট পাকানো, চোখগুলো মনে হচ্ছে জ্বলছে, এবং হাতে ওই যে সাধু সন্ন্যাসীদের হাতে যে কেটলির মতো থাকে সেটা। এবং এসেই সবাই তো খুব অবাক হচ্ছে, বাড়ির সবাই সেটা দেখছে, এমন না যে একজন দুইজন দেখছে, সবাই দেখছে। এসেই বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করে সে। গালিগালাজের পরে বলে যে এই আমাকে কেন ডেকেছিস? তখন হুজুর বলে যে তুই এই নারীর পেছনে কেন লেগেছিস, কেনই বা এর ক্ষতি করছিস, কেনই বা এর বাচ্চাগুলোকে খেয়ে ফেলছিস? তখন সে বলে যে আমি ওই যে দূরে যে পরিত্যক্ত শ্মশান রয়েছে, ওই শ্মশানের যে তাল গাছ সেখানে থাকতাম। সন্ধ্যার আগে যখন পালকি আমার তাল গাছের নিচে রাখা হয়, তখন আমি আমার একটা শিকার পেয়ে যাই। আমি প্রতিনিয়ত এর পেটের মধ্যে থাকা যে বাচ্চাগুলো সেগুলো খেয়ে ফেলছি, এবং আস্তে আস্তে আরো শক্তিশালী হয়ে উঠছি। আমি ইতিমধ্যে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছি, তোরা আমার কিছুই করতে পারবি না। আর পালকিটা যখন ওখানে রাখা হয়েছিল, আমি ওইখান থেকেই তার পিছনেই, এবং আমি তার শাড়ির আঁচল ধরে ঝুলতে ঝুলতে চলে আসি এই বাড়িতে, এবং এরপর থেকে আমি এর রক্তের সাথে মিশে গেছি। আর আমি এইখানে আশেপাশে ডোবায় থাকি এখন, আর আমি এর কাছ থেকে কোনোভাবেই যাব না। তখন হুজুর তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন, যে কিছুতেই রাজি হয় না। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝে কি দেখি, যে কোনো কারো ঘাড়ে যদি জিন আসে বা কেউ যদি পজেসড থাকে, তখন সেই জিনকে তার ঘাড়ের উপর হাজির করে বা তার মধ্যে হাজির করে কথা বলে সবাই বুঝতে পারে যে আসলে কি সমস্যা। কিন্তু এইখানে বিষয়টা হয়েছে কি, ওই সন্ধ্যার পরে জিন একদম সরাসরি ওই যে বামন আকৃতির জিন, যেটাকে আমরা কদ্রগঙ্গা বলি, এই জিন সে এসে সবার সামনে, সবাই সেটা দেখছে। অনেকেই তো বাড়ির বেশ কিছু মহিলা তো ভয়ে ফেইন্ট হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। পুরুষ সদস্যরা কয়েকজন ছিল, তারা সেটা দেখছে, আর অন্য নারী সদস্যরাও তো ভয়ে ওখান থেকে পালিয়েছে, আর অনেক পুরুষ সদস্যরাও কিন্তু ভয় অজ্ঞান হয়ে গিয়েছিল। অল্প কিছু মানুষ সেখানে দাঁড়িয়ে এই বিভৎস জিনিসটাকে দেখছে আর তার কথা শুনছে। তো কিছুতেই সে যেতে রাজি হয় না। সে বলে যে সে যাবে না, এই কথা বলে সে চলে যায়, এবং চলে যায় কোথায়? আবার সে ডোবার মধ্যে চলে যায়। হুজুর বলে যে আমার দ্বারা এই কাজ হবে না, আমার কথায় বা আমার তদবিরে এই দুষ্ট জিনটি যাবে না, আপনারা আরো ভালো কোনো হুজুরকে দেখানোর চেষ্টা করেন। প্রিয় লিসেনার্স, অনেক চেষ্টা করা হয়েছে, অনেক ভালো ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, কোনোভাবেই
এই সমস্যার সমাধান হচ্ছিল না। এমনিতে কোনো সমস্যা করতো না সাধারণত, কিন্তু সমস্যা তখনই হতো যখন উনি প্রেগনেন্ট হতেন। তখন এই যে একটা সমস্যা, এই সমস্যাটা হতো, যে সমস্যাগুলো ইতিপূর্বে করেছে, যেটা আমি এতক্ষণ বললাম আর কি। তো এই আমার আম্মার খালা খালু ওনারা খুবই মানে মানসিকভাবে ভেঙে পড়েন যে এই খবিশ জিনের হাত থেকে কি রক্ষা পাওয়ার কোনো উপায় নেই, এমন কি কোনো আল্লাহর বান্দা নেই যার ওসিলায় আমরা মাফ পেতে পারি। অনেকেই তো দেখানো হলো। তখন আমার আম্মুর খালা উনি বলেন যে সবাইকে তো দেখানো হয়েছে, যেহেতু কোনো সমস্যার সমাধান হচ্ছে না, যিনি সমস্যার সমাধান করতে পারেন তার কাছেই আমরা চাই, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি। তখন আমার আম্মার ওই খালা খালু প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতেন যে আল্লাহ এই সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করো, মানে এর থেকে বাঁচাও, এই সমস্যার কারণে আমরা মা বাবা হতে পারছি না, এই খবিশ জিনের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। প্রিয় লিসেনার্স, মোটামুটি আরো প্রায় 1 বছর, মানে ওই যে হুজুর যে এসেছিল তার সাথে জিনের কথাবার্তা হয়েছে, এরপর প্রায় 1 বছর এরকম চলে যায়। 1 বছর পর আমার আম্মুর ওই খালা আবার সন্তান সম্ভবা হন। তখন তিনি আশা করেছিলেন যে এবার হয়তো সেই একই ঘটনা ঘটবে, 8 মাসের সময় আস্তে আস্তে যে ঘটনা আগে ঘটেছে সেটা হতে থাকবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে এবার আর সেই ঘটনা ঘটে না। স্বাভাবিকভাবেই তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেন। তারপর এরপরে পরবর্তীতে আর একটা সন্তান হয়েছিল, পুত্র সন্তান। এরপরে অবশ্য ওনাদের আর কোনো সন্তানাদি হয়নি বা ওনারা নেননি। এই যে আমার আম্মুর খালা খালু ওনারা এখন কেউ জীবিত নেই, ওনারা অনেক আগে মারা গেছেন। ওনার যেই 2 সন্তান, একজন ছেলে একজন মেয়ে, ওনারা এখন, ওনাদেরও এখন অনেক বয়স হয়ে গেছে, কিন্তু ওনারা এখনো জীবিত আছেন। এখানে একটি কথা প্রিয় লিসেনার্স, যে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে খবিশ জিনটি কিভাবে চলে গেল তাদের কাছ থেকে। এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে সেটা আমরা কেউই জানি না। এই কারণে জানি না কারণ আমার আম্মার ওই খালা খালু ওনার পরবর্তীতে অনেক চেষ্টা তদবির করে, অনেক হুজুর অনেক কবিরাজ দেখে যখন কোনো লাভ হচ্ছিল না, তখন ওরা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করতে থাকেন। তো আমরা এতটুকু মনে করেছি যে হয়তোবা আল্লাহ তাআলার তরফ থেকেই কোনো একটা ঘটনা ঘটেছে, যে বিষয়টা আমরা কেউই জানি না। হতে পারে ওই খবিশ জিনটি মারা গেছে, হতে পারে কোনো নেককার জিন এসে ওই খবিশ জিনটাকে শায়েস্তা করেছে বা তাড়িয়ে দিয়েছে বা হত্যা করেছে, বা ওই জিনটি এমনি ছেড়ে চলে গেছে। কিন্তু এটি নিশ্চিত নয় যে আসলেই কি ঘটেছিল, কারণ এটি জানা যায়নি। আর যখন দেখেছে বিষয়টি আর নেই, আর কোনো সমস্যা নেই, তারাও এটা নিয়ে আর কোনো ঘাটাঘাটি করেনি। কারণ এই কারণে ঘাটাঘাটি করেনি, দেখা গেল কোনো হুজুরের কাছে গেল, হুজুর জিনটাকে কোনো কারণে হাজির করলো, জিনটা ক্ষিপ্ত হয়ে গেল, আমার পিছু নিল। এই জন্য যখন দেখলো আর কোনো সমস্যা হচ্ছে না, তারা আর কারো কাছে এই বিষয়ের সমাধানের জন্য যাননি। তো এভাবেই এই বিষয়ের মানে এই সমস্যা থেকে ওনারা মুক্তি পেয়েছিলেন আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অপার করুণায় এই সমস্যা থেকে মুক্তি পেয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে এটাই আমরা শিখলাম, সেটা হচ্ছে যে যে কোনো সমস্যা আমরা যদি একাগ্র চিত্রে আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে সে বিষয়টি চাই, প্রার্থনা করি, যদি আমাদের স্রষ্টা কল্যাণকর মনে করেন আমাদের জন্য, তাহলে সে বিষয়টি অবশ্যই তিনি আমাদের জন্য লিখে রেখেছেন বা সমাধান করবেন, এবং সেই সমাধানের প্রতি আমাদের সন্তুষ্ট থাকা উচিত। প্রিয় লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো এই ঘটনাটা ঘটেছিল মালয়েশিয়ার কোন একটা বাসায় আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের সাথে। সেই ফ্রেন্ডের নাম হচ্ছে আলী। তো আলী ও 11 সালেই আমার সাথে বিয়ে শেষ করার পর মালয়েশিয়া চলে যায়, যে সে সেখানে MBA কমপ্লিট করবে। তাহলে আমাকে বলে যে সে যখন ওই 12 সালের দিকে এরকম মালয়েশিয়া যায়, প্রথম কয়েক মাস ওর এক ফ্রেন্ডের সাথে পেইং গেস্ট হিসেবে থাকতে হয়। তারপর ওরা কয়েকজন ফ্রেন্ড মিলে ঠিক করে যে একটা বাসা ভাড়া করে থাকবে। তো কোন একটা উইকেন্ডে আলীর ফ্রেন্ডরা বলতেছে যে আলী, তুমি যেহেতু ফ্রি আছো, এক কাজ করো,
তুমি কয়েকটা বাসার অ্যাড্রেস দিয়ে বলে যে বাসাগুলো টুলেট আছে, তুমি গিয়ে দেখো যে বাসাগুলো পছন্দ হয় নাকি, তো দেখে আসো, আমাদেরকে জানাও কি। তাহলে এরকম বাসা দেখতে থাকে এবং 2-3টা বাসা দেখে, একটা পছন্দ হয় না, তো ঠিক শেষে যে বাসাটা সে দেখতে চায় সে বাসাটা সে বাড়ি থেকে তার খুব পছন্দ হয় এবং সে বাসাটায় ঢোকার পরে দেখতেছে এটা 3তলা একটা বাসা এবং 2তলায় বাড়িওয়ালা বা ল্যান্ডওনার থাকে আর 3তলায় ফ্ল্যাটটা খালি। তাহলে ঢোকার সময় একটু খটকা লাগে যে ঢোকার ঠিক বাসাটা ঠিক উত্তর পাশে একটা সে চার্চ এবং খ্রিস্টান কবরস্থান দেখে, ঠিক বিল্ডিং এর সাথে ঘেঁষাই। তো এটা দেখার পর আলীর একটু অবাক লাগে যে এখানে গিয়ে থাকবো, কবরস্থানের পাশে কেমন লাগে। তো আলী বলে যে ও নাকি বাসাটা ঢোকার পরে এত ভালো লাগে, মানে ওর মানে ও দেখতেছে বাসার ভাড়াটা খুব কম এবং ল্যান্ড ওনার 3তলায় দেখায় যে দেখেন আপনি এই ফ্ল্যাটটা এই অবস্থায়, এটা 4টা রুম আছে, আপনার থাকতে পারেন, আপনার 6 জন মিলে কোনো সমস্যা হবে না। তো আলীর একটু ভালো লাগে এই কারণে যে স্বস্তিও ফিল করে এই কারণে যে সে যে খ্রিস্টান কবরস্থানটা দেখছিল এটা ছিল বাসার উত্তর পাশে, কিন্তু 3তলার যে ফ্ল্যাটটা খালি মানে যেটাতে থাকবে সেটা হচ্ছে দক্ষিণ পাশ এবং এটার আশেপাশে সিনসিনারি অনেক সুন্দর, মানে জানলার আশেপাশে মানে দেখা যায় পুরো শহরটা নাকি খুব সুন্দর লাগে দেখতে। এটা দেখার পর আলীর বেশ পছন্দ হয় এবং সে তার জন্য মানে রুমের যারা থাকবে ওদেরকে বলে যে চলো একটা বাসা তো পছন্দ হয়েছে, তা আমাদের যেহেতু বাসার দরকার আপাতত বাসা নিতে পারি, তো চলো আমরা দিই। তোরা সব টোটাল আদি সহ 6 জন ফ্রেন্ড মিলে পরে আসে, সেই বাসায় আবার পরের দিন আসে। সব ফ্রেন্ডেরই পছন্দ হয়। তো 2টা ফ্রেন্ড বলতেছে দেখো বাসার যে পাশে কবরস্থান আছে, খ্রিস্টান কবরস্থান, হ্যাঁ আবার ভয়টা বা যদি করে থাকো তোমরা কি আবার কোনো সমস্যা হবে নাকি, মানে একটু ওরা ভয় পাচ্ছিল 2জন ফ্রেন্ড। তো বাকি ফ্রেন্ডরা বলতেছে দেখো আমরা 6 জন থাকবো, এখানে ভয় পাওয়ার কিছু নেই, আর বাসাটা যেহেতু একটু কম দাম বাসা ভাড়া, আমি স্টুডেন্ট মানুষ আপাতত থাকি, এসব ভয় পাওয়ার কিছু নাই। তো ওই যে কথা সেই অনুযায়ী সেই ল্যান্ডওনারকে বলে যে আমরা এরকম থাকতে যাচ্ছিলাম, আমরা এরকম নেক্সট মাস থেকে বা এরকম নির্দিষ্ট তারিখ বলে যে এরকম তারিখে ঘুরতে যাচ্ছি। তো ল্যান্ডওনার বলতেছে যে ঠিক আছে তোমরা যেহেতু বাংলাদেশি, তোমরা এক কাজ করো, তোমাদের পাসপোর্টের ফটোকপি আমাকে দিয়ে যাও, আমি তোমাদেরকে জানাবো যে বাসা তোমাদেরকে দিব কি দিব না জানাবো আমি। তো পাসপোর্টের ফটোকপি ওরা নাকি এরপরে দিয়ে যায়, এসে 6 জনই আমাদের পাসপোর্টের কপি দেয়। তো এর মধ্যে 3-4 দিনের মধ্যে আলীকে ওই বাড়ি বা ল্যান্ডওনার ফোন দিয়ে বলতেছে ঠিক আছে তোমরা 9 তারিখ থেকে উঠতে পারো, আসো। তা আলী এরকম ওরা ওঠার পরে মানে দিনকাল যাচ্ছিল। তো একদিন আলী ওর মানে পেটে ব্যথা ও কোনো কারণে মানে ক্লাসে যাবে না, ওর বাকি ফ্রেন্ডরা গেছে। সেদিন আলী ওর ড্রয়িং রুমে মানে ঢুকে ড্রয়িং রুম, তারপরে নাকি সোজা একটা লম্বা করিডোর, আশেপাশে 3টা রুম আর সোজা নাকি রান্নাঘর। তাহলে সেই মানে ঢুকে যে ড্রয়িং রুমটা এখানে সে সোফা হেলান দিয়ে সে টিভি দেখছিল। তোর কোনো ফ্রেন্ড তো বাসায় নাই। আলী আমাকে বলে যে দরজা জানি কে নক করছিল, তো সে দরজা খুলে দেখে কেউ নাই। এবং একটা মজার বিষয় হচ্ছে যে ওর বাসা তো দক্ষিণ সাইডে ছিল ফ্ল্যাটটা, ঠিক অপোজিট ছিল যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটা তালা মারা ছিল খালি, মানে এখানে কেউ নাই। তাহলে এটা দেখার পর আগে হয়তো বা যে কি হয়তো আসছে ভুলে নক করছে, তাহলে আবার বসে। এরকম 2-3 বার নাকি ওকে নক করার পর খুলে দেখে যে কেউ নাই। তো এটা দেখার পর মানে ওর একটু মেজাজ খারাপ হয়ে যায় এবং ও বলতেছে মানে ভাবে যে দরজাটা খোলাই রাখি। তো ও দরজা খোলার আগে হয়ে পরে চিন্তা করে না যেহেতু বাসায় কেউ নেই দরজা লাগানোই থাক। তো কিছুক্ষণের মধ্যে আলী মানে ও জুস খাবে, ও রান্নাঘরে যায়। তো ও বলে যে ও যাওয়ার পর ও ফিল করতেছে রুমে কেউ হাঁটতেছে মানে করিডোরে। এবং আলী যখন এটা দেখে মানে আলী মানে যখন করিডোরের দিকে পিছনে তাকায় দেখে যে কেউ নাই। তো ঠিক ও জুসটা নিয়ে যখন খেতে যাবে ও দেখতেছে যে ওর একটা ফ্রেন্ডের রুমের দরজা লাগানো ছিল, এটা খোলা। আলী যখন দেখতেছে খোলা, সে রুমে ঢুকতে দেখতেছে কিছু একটা মানে জানলা দিয়ে লাফ দিবে সে দিনের বেলায়। আর যখন লাফ দিতে যাবে তখন আলী যখন ওই রুমটা একটু লম্বা ছিল, ভিতরে গিয়ে দেখতেছে যে জানলায় ঠিক গ্রিলের নিচেই মানে মানুষের হাতের ছাপ, যেরকম আমরা অনেক সময় দেখা যায় কি যে হাতের মধ্যে পানি দিয়ে দেয়ালে ছাপ দিলে যেরকম একটা ছাপ হয় না, এরকম একটা হালকা ছাপ মানে হাতের ছাপের আবরণ ওই জানলার নিচে ঠিক গ্রিলটার এখানে ওয়ালের মধ্যে লেগে আছে। আলী না ঠিক বুঝতে পারে না। আলী সঙ্গে সঙ্গে এটা দেখার পরও মানে একটু ভয় পেয়ে যায়, তো কারণ ওর বলতে একটা ভয় তো একটা মাথায় আছে যে পাশে খ্রিস্টান অবস্থান। তো যদি এটা এই সাইডে ছিল না, এটা অন্য সাইডে ছিল, উত্তর সাইডে ছিল, এটা তো দক্ষিণ সাইড। তো আলী করে কি সেদিন ওর মধ্যে এটাও মানে কাজ করতেছিল যে না বাসায় যেহেতু দিনের বেলা কোনো সমস্যা হবে না, আশা করি ফ্রেন্ডরা এসে পরে ওদের কাছে শেয়ার করবো। তো কিছুক্ষণ পর না করে ফ্রেন্ডরা সবাই আসে, আসার পর বলতেছে যে কি কোনো সমস্যা হয়েছে। আলীকে দেখতেছে একটু ঘাবড়ে গেছে। আলী বলতেছে যে এই অবস্থা, বাসা জানি কি নক করলো, খুললাম 2-3 বার দেখি কেউ নাই। আবার এই যে তোমার ফ্রেন্ড তোমার একটা ফ্রেন্ডকে বলে যে তোমার রুমের দরজাটা খোলা,
তুই ফ্রেন্ড বলতেছে যে আমার রুমের দরজা লক খোলা থাকে কি হবে, আমি তো একটু লক করে দিয়েছিলাম। আলী বলতে সেটাই তো সমস্যা, যে লক করে গেছিল এটা খোলা পাইতেছে এবং দেখো এখানে একটা হাতের ছাপ ছিল কিন্তু এটা নাই। তুই ফ্রেন্ডরা বলতেছে এটা ভুলে একই দিন আগে ফ্রেন্ড এক কথা বলতেছে হয়তো তুমি লক করে যাও নাই, ভুলে খুলছে বা এরকম কথা বলে সেটা কাটা গেছে, আর ততটা ওরা গুরুত্ব দেয় নাই। তো সেই দিন থাকার পরে কোনো রকম ওরা নাকি রাত্রেবেলা প্রায় কার্ড খেলতে, ড্রিঙ্কস করতো, এরকম ওরা ফ্রেন্ডরা মিললে টাইম পাস করতো। এর 2 দিন পরে হঠাৎ একটা ফ্রেন্ড এসে রাত্রে 12:30-1টার দিকে চিল্লাচিল্লি শুরু করছে এবং সে এসে বলতেছে বাকি ফ্রেন্ডদেরকে ঘুম থেকে উঠা দিচ্ছে, যে বলতেছে যে ফাইজলামি করার একটা লিমিট আছে, তোমরা মানে ওইটা সেই ফ্রেন্ড ছিল যে ফ্রেন্ডটা প্রথমে ওই যে 2জন ফ্রেন্ড প্রথম বললাম না যে খ্রিস্টান অবস্থান থেকে থাকতে একটু মানে অপরগতা প্রকাশ করছিল, ওইখান থেকে একটা ফ্রেন্ড রাত্রেবেলা মানে ওদের মধ্যে 2জনের মধ্যে একটু ভয় কাজ করতো। তো ওইখান থেকে একটা ফ্রেন্ড ওই রাত্রেবেলা ঘুম থেকে 12:30 দিকে উঠে চিল্লাচিল্লি শুরু করছে এবং সবাইকে ঘুম থেকে জায়গায় বলতেছে যে ফাইজলামি একটা লিমিট আছে, আমি ঘুমাইছিলাম আমার পা ধরে টান দিছে কে। তো সবাই বলতেছে যে না আমরা তো কেউ টান দেওয়ার কথা না, আমাদের যে যার যার রুমে আসি টান দিব কেন। তো ফ্রেন্ডটা খুব চিল্লাচিল্লি করে গালাগালি করে যে টান দিছে আমি এরপরে আইসো আমার রুমে দেখে নিব। তো যাই হোক, তো ঠিক তার একদিন পর নাকি আবার এরকম আরেকটা ফ্রেন্ড বলতেছে দোস্ত আমি বুঝলাম না আমার রুমে মনে হয় কেউ আছে, আমার রুমে পা ধরে টান দিচ্ছে, মানে এরকম লাগছিল। তো ওদের ফ্রেন্ডের মধ্যে কিন্তু ওরা নাকি ফান করতো, আবার তো একজন ফ্রেন্ড একজন মনে করতে কি হয়তো এটা ফান করছে বা কেউ ওকে ভয় দেখাচ্ছে একজন আরেকজনকে, তো এই জন্য ওরা খুব একটা গুরুত্ব দেয় না। আলী মাকে বলে যে আমি যে রুমে থাকতাম আমার সাথে যে রুমমেট ছিল সে কয়েকদিনের জন্য বাংলাদেশে যায়, তো সেই জন্য আমাকে রুমে একা থাকতে হয়, তো আমি রুমের দরজা লক করে ঘুমাইতাম। সমস্যা হচ্ছে আলী নাকি প্রায় রাতেই ডান কাত হয়ে শুলেই ওকে নাকি বোবায় ধরতো এবং ও বলতো যে আমার বুকের উপর কি মনে চাপ দিয়ে বসে আছে এবং আমি নড়তেই পারতাম না, কিন্তু আমি যেই কয়েকদিন বাম কাঁধে শুয়েছি আমার বাম কাঁধে কোনো সমস্যা হয় না। এটা যখন হচ্ছিল আলী ওর মানে অন্যান্য ফ্রেন্ডদেরকে বলে, ফ্রেন্ডরা তো সবাই একটু ফান করে, তো ফ্রেন্ডরা বলতেছে যে ঠিক আছে তুই যদি এরকম বোবায় ধরে এক কাজ কর, নামাজ কালাম একটু পড়, কারণ আমরা আসলেই ঠিক আছে আসলে আমরা এখানে যারা আছি এরা কিন্তু বেশি মানে নামাজ কালাম বাদ দিয়ে দিছি, তো আমাদের উচিত নামাজ কালাম পড়া আর একটু ড্রিঙ্কস টিঙ্কস যেতে রাত্রে আমরা করে একটু কমাই দেওয়া উচিত। আলী ওর বাসায় ওর মাকে বাড়িতে মানে ঢাকা বাংলাদেশে ফোন এরকম বলে যে মা এরকম আমার ভয় হতেছে কি করতে পারি, তো মা বলতেছে এক কাজ করো, তুমি যেটা একাই থাকো রুমে এই মুহূর্তে তোমার সাথে কেউ নাই, তুমি একটা কোরআন শরীফ তোমার রুমের মধ্যে রেখে দিবা। তালির মা কখনো জারি রাখে কোরআন শরীফ রুমের মধ্যে রাখে, তো টানা নাকি ওকে 4-5 দিন বোবা ধরছিল, কিন্তু কোরআন শরীফটা কেনার পর যখন রুমে রাখে আর কোনো বোবা ওকে ধরে না। তো যাই হোক একদিন রাত্রেবেলা আলী মানে ওর কোনো ওই এখান থেকে কোনো ফ্রেন্ড বলতেছে যে আলী তুমি যে মানে কোরআন শরীফ রাখছো তোমার রুমে, তা আমার রুমে একটু দিবা আমি একটু পড়বো। তাহলে একটু মস্করা করে বলতেছে যে হ্যাঁ এত ভদ্র গেলে কোরআন শরীফ পড়বা, নিজেরা নিজে কিনতে পারো না, আমারটা কেন পড়বো, এই বলতে যাই হোক কোরআন শরীফটা নিচে। তো সেদিন রুমের দরজা লক করে আলী ওর গার্লফ্রেন্ডের সাথে বাংলাদেশে কথা বলবে, ভিডিও চ্যাট করবে। তো কোনো একটা কারণে আলী ঘুম এসে পড়ছে রাত্রে 12টার দিকে, তো ওর গার্লফ্রেন্ড রাগ করতেছে যে হ্যাঁ তুমি আজকে আমার সাথে ভিডিও চ্যাট করবা, সারা রাত কথা বলবা, তুমি এখন ঘুমায় যাবা। তখন আলী বলতেছে যে ঠিক আছে আমি ঘুমাই না কি করি তুমি ভিডিও চ্যাটটা দেখো। তো ওই গার্লফ্রেন্ড বলতেছে ঠিক আছে তোমার যে ল্যাপটপটা আছে ল্যাপটপের ভিডিওটা অন করে তুমি ঘুমায় যাও, আমি দেখবো তুমি কতক্ষণ ঘুমাও। তো এটা আলী ওই দুষ্টাইম করে ওই ভিডিও চ্যাটটা ল্যাপটপের মধ্যে অন করে সে ঘুমায় যায়। তো ঘুমায় যাওয়ার পরে নাকি ভোরের দিকে আলী হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখতেছে যে ওর গার্লফ্রেন্ড ওকে টেক্সট করছে এবং মোবাইলে অনবরত প্রায় অনেকগুলো ফোন করছে, আর ভিডিও চ্যাটে নাই ওর গার্লফ্রেন্ড। তাহলে একটু ভয় পেয়ে যায়, ভয়েস ভয় পেয়ে গার্লফ্রেন্ডকে ফোন দেয়, সে ভোরে ফোন দিয়ে বলতেছে তুমি আমাকে এতবার ফোন দিছো কেন। তো ওই গার্লফ্রেন্ড বলতেছে জালি তুমি যে রুমে আছো তুমি কি ঠিক আছো, তাহলে বলতেছে কি না ঠিক হওয়ার কি আছে, সমস্যা কি। বলতেছে যে না তুমি ঘুমা যাওয়ার পরে আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে হঠাৎ করে একটা ভিডিও চ্যাট অনেক ছিল, আমি মোবাইল টিপতেছিলাম, তো ভিডিওটা যখন দেখতেছি আমি দেখলাম যে কিছু একটা তোমার পায়ের কাছ দিকে মানে কেউ একজন হেঁটে যাচ্ছে এবং আমার সেই হাঁটা স্টাইলটা খুব ভালো লাগতেছিল না, মানে সাদা কিছু একটা মানে পায়ের থেকে নিচে অংশ দেখা যাচ্ছিল, মানে ওয়েব ক্যামের জন্য আমি নিচে তুমি তো ফ্লোয়িং করে এসো মানে মাথা সাইড দেখা যাচ্ছিল না। তো ওর ফ্রেন্ড এটা বলার পর আর বলতেছে যে না এরকম তো হওয়ার কথা না। তো ওর গার্লফ্রেন্ড বলতেছে যে দেখো হওয়ার কথা না ঠিক আছে, কিন্তু সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে যে আমি কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে তোমার ল্যাপটপটা কি একদম তোমার পায়ের কাছে নিচ্ছে এবং তোমার মাথার কাছে আনতেছে, এরকম 3-4 বার করছে। এবং আমি দেখলাম যে ওয়ালের মধ্যে কিছু একটা ওই সাদা যে একটা পড়া ছিল এটা মিশে গেছে
এবং তোমার রুমে কি কেউ আসে? আরে না, রুমে তো কি আসার কথা না, আমার তো রুম লক করা। তো এটা দেখার পর আলী বলতেছে, আলীর কাছে একটু ভয় লাগে, ওর ফ্রেন্ডদেরকে বলে যে দেখো জানি না এটা সত্য না মিথ্যা, তোমাদের কারোর মধ্যে ঘুরছে নাকি, আমার গার্লফ্রেন্ড গতকালতেই কথা বললো। তো ঠিক সেই মুহূর্তে ওর একটা ফ্রেন্ড বাসায় ঢুকে, সে হয়তো বাইরে ছিল, সে ঠিক আলীকে সেম কথা বলতেছে। সে বলতেছে যে সে বলতেছে যে আমি এরকম নিচে দেখে যখন বাসায় আসবো তখন দেখতেছি যে সাদা কোনো একটা অবয়ব ভলের মধ্যে বাড়ি খেয়ে মিশে গেল, এবং এটা ঠিক আমাদের লিফটের ঠিক নিচের আসলে তো লিফটের ঠিক নিচের একটা কর্নারে। এবং আমার খুব ভয় লাগতেছে, এক কাজ করো, এই বাসায় কি আসলে কোনো সমস্যা আছে নাকি, বাড়ি লাগেছে নাকি, কথা বলে দেখি। তো না ফ্রেন্ড না মিলে সেদিনই বাড়িওয়ালাকে বলতেছে যে আপনার বাসায় কি কোনো সমস্যা আছে? তো বাড়িওয়ালা বলতেছে কেন, কি হয়েছে? তো বলছে দেখেন, আমাদের প্রথম থেকে বলছে আমরা এরকম মাঝে মাঝে এরকম ফিল করি যে বাসায় কেউ আছে। আমার ওই আলী বলতেছে যে আমার এরকম গার্লফ্রেন্ডের বাড়ি থেকে ফোন দিছিল, তো সেও নাকি দেখতেছে ভিডিও চাল এরকম দেখছে, আমিও দেখলাম যে ওয়ালের মধ্যে কেউ বাড়ি খায় কিছু একটা সাদা কিছু, এরকম বলতেছে। তো বাড়িওয়ালা বলতেছে যে আপনাদের যে পাসপোর্ট দিয়েছেন, পাসপোর্টে কি জন্ম তারিখ সবার ঠিক আছে? তখন আলীর একটা আশঙ্কা অবাক হয়ে যায়। তো বাড়িরা বাসায় ডেকে তো পাসপোর্টের ফাইলটা বের করে, বলতে আপনার পাসপোর্টে কপ ফটো পুজিয়ে দিয়েছিলেন, এখানে কি সবার জন্ম তারিখ ঠিক আছে নাকি ঠিক নাকি, এটা আমাকে বলেন। তখন আলীর সব ফ্রেন্ড বালিরা বলছে না, আমাদের জন্ম তারিখ তো সব ঠিক আছে। কেন এটা এই কথা কেন বলতেছেন? তো বলতেছে যে আপনাদের সত্যি কথা বলেন যে আপনাদের এখানে কেউ কি তুলা রাশি তো আমরা বাংলায় তুলা রাশি বলি, বাট ইংলিশে হচ্ছে লিব্রা। তো বলতেছে তুলা রাশির এরকম কেউ আছেন নাকি, যেহেতু সে তার ভাষায় বলছে ইংলিশে। তো আলী বার 3জন ফ্রেন্ড বলতেছে যে হ্যাঁ আমাদের তো তুলা রাশি, আমরা আলীও তুলা রাশি এবং ওরা বাকি 2জন ফ্রেন্ড ছিল, ওরা বলছে হ্যাঁ আমরা তুলা রাশি। ওই যে 2জন ফ্রেন্ড প্রথমেই ভয় পাইছিল বাসাটা নেওয়ার সময়, যেটা অপরাধ প্রকাশ করছিল যে না এটা নেওয়া ঠিক হবে কিনা, ওই 2জন ফ্রেন্ডই ছিল তুলা রাশি এবং আলীও ছিল। তো বানিরা বলতেছে যে তুলা রাশি যদি আপনার হয়ে থাকেন তাহলে পাসপোর্টের মধ্যে জন্ম তারিখ ভুল দেওয়া কেন? তুলা রাশির যারা হয়ে থাকবে তাদের হচ্ছে অক্টোবর মাসের ওদের 23 তারিখ, অক্টোবর এখন সেপ্টেম্বরের 23 থেকে অক্টোবরের 23 তারিখ, এই সময় মনে হয় যারা জন্ম হয় এটা তুলা রাশি। তো বাড়িরা বলতেছে যেরকম আমি নিজেও ফিরে যাই এত সেটা কোন সময়, বাট ওই সময়টাই সমস্ত তুলা রাশির মানুষরা জন্ম, ওই সময়টাই তুলা রাশির যত জায়গা হয়ে থাকে আর কি। তখন এই কথা বলতেছে। তো বাড়িওয়ালাকে আলী বলতেছে আর 2জন ফ্রেন্ড বলতেছে যে দেখেন আমরা তো আসলে এরকম অনেক সময় রেজিস্ট্রেশনের সময় জন্ম তারিখ একটু বাড়াই কমায় নাকি, বাড়াই কম এটা হয় আমাদের দেশে। তো এই কারণে আমার বাবা মা এরকম ডেটটা চেঞ্জ করে দিয়েছিল, আসলে কিন্তু আমার অক্টোবরে জন্ম, কিন্তু এখানে লেখা আছে হয়তো জুনে, কি বলে জুনে, আবার আলীটা নাকি চিঠি আসলে এপ্রিলে, আরেকটা ফ্রেন্ড নাকি এরকম দেওয়া ছিল যে ফেব্রুয়ারিতে। তো বাড়িরা বলতেছে যে দেখেন আমি জন্ম তারিখ বা পাসপোর্টটা নেওয়ার একটা উদ্দেশ্য ছিল আপনার জন্ম তারিখ দেখা, এবং আমি মনে করছি যে আপনার পাসপোর্টে ঠিকই সঠিক জন্ম তারিখটা দেওয়া আছে। তো বাড়িওয়ালাকে আলী বলে যে কেন কি সমস্যা হয়েছে? তো বাড়িওয়ালা বলতেছে দেখেন আমার বাসার পাশেই যে এখানে খ্রিস্টান কবরস্থানটা আছে, এখানে কিছু একটা অংশ ভাঙা পড়ছিল আমার বাসাটা করার সময়, তো এই জন্য এখানে একটা খারাপ দিনের আসর আছে এবং এটা অনেকেই দেখে। তো আমি একবার এরকম যখন বাসাটা করি তখন বাসাটা করতে আমার ওইরকম জিনের খুব উৎপাত ছিল এই বাসায়। তো তখন আমি এরকম আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী ওই লোক কোন ধর্মের ঠিক জানি না, তো আলী বলে যে সে নাকি তার ধর্মের নিয়ম অনুযায়ী কোন লোক এনে এই বাসাটা বন্ধ করাইছিল। তখন সেই যে বন্ধ করাইছিল সে বলছিল যে বাসায় কারোর কোনো সমস্যা হবে না, তবে এখানে তুলা বা লিব্রা রাশি যারা আছে এই রাশির যাতে কেউ এখানে এই বাসায় না থাকলে কিন্তু ওরা বাসায় বিভিন্ন রকম সমস্যা ফেস করবে। আলী তো বলে যে আমি এটা শোনার পরে আমার মনে হয় গায়ের পশম খাড়ায় যায়, আমি তো কি করবো, আমরা কোনোরকম 6 বন্ধুই সেদিন একবারে এক রুমে ছিলাম বলা যায়। তো ঠিক এই 5-6 দিনের মধ্যে আমরা বাড়ির উল্টে এমআরএস দিয়ে বাসাটা ছেড়ে এসে পড়ি। তো এটাই ছিল আলীর ঘটনা। আমার ফ্রেন্ড সেটা আমাকে শেয়ার করে, আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আশা করি ভালো লাগবে। একটু ডিফারেন্ট লেগেছিল দেখে আপনাদেরকে শেয়ার করে, বাট আমি ঘটনাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল দেখে আপনাদেরকে শোনানো। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসুল ভাই, আমি মোহাম্মদ ফারদিন আহমেদ রক্তিম বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আসলে আমার কাছে বেশ কয়েকটি ঘটনা রয়েছে, কিন্তু সময় সুযোগ এর অভাবের কারণে কখনো সেভাবে শেয়ার করা হয় নাই কিংবা সাহস করে উঠতে পারি নাই। তো আজকে এখন রাত
ভোরবেলা 5:22 বাজে আমি ডাউনলোড করা ভূত.com এর কিছু এপিসোড শুনলাম। তো শোনার পরে মনে হইলো যে একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা আমাদের নানা বাড়ির যে গ্রামে অবস্থিত সেই গ্রামটাকে কেন্দ্র করে, এবং এই ঘটনাটা আসলে একজন কিংবা দুইজনের সাথে ঘটে নাই, ঘটনাটা ঘটছে পুরা গ্রামের সাথে। এবং গ্রামের প্রায় সকলেই এখনো পর্যন্ত যারা আসলে মানে ওই সময় যারা ছিল, তারা যারা বেঁচে আছেন তাদের মুখ থেকেই শুনছি। এবং আমার আম্মুও ওই সময় ছিলেন, তো আম্মুর কাছ থেকে আমি যেভাবে শুনছি, আমার নানির কাছ থেকে ঠিক সেভাবেই শুনছি। এবং আমাদের গ্রামের কয়েকজনের কাছ থেকে এই একই ঘটনা একই রকম ভাবে একই বর্ণনায় শুনছি। তো যার কারণে ঘটনার মানে গল্প হবার অবকাশটা নাই, যার কারণে এই ঘটনাটা সিলেক্ট করা। তো ঘটনাটা সিলেক্ট হইলে আমি পরবর্তীতে আমার সাথে ঘটে যাওয়া এবং আমার মার সাথে ঘটে যাওয়া দুটো ঘটনা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমি ঘটনায় ফিরি কিংবা ঘটনাটা শুরু করি। ঘটনাটা আমাদের নানা বাড়ি যে গ্রামে অবস্থিত সেই গ্রামটাকে কেন্দ্র করে। গ্রামটার নাম হচ্ছে সাবেকডাঙ্গা। এটি বাগেরহাট জেলার ৬০ গম্বুজ রেল স্টেশন এর একটি গ্রাম। তো আমার নানা বাড়ির ঠিক পেছনে একটা পুকুর আছে যার নাম হচ্ছে গন্ধরাট পুকুর, এবং এটা খুব পরিচিত একটা পুকুর। এবং আমাদের গ্রামে দুটো পুকুর আছে। এই পুকুরটার গল্প বলার পর আমি আরেকটা পুকুর আছে ওই পুকুরের গল্প বলবো। তো এই পুকুরটার নাম হচ্ছে আপনার গন্ধরাট পুকুর। আপনি জানেন যে বাগেরহাটে কিংবা খুলনা অঞ্চলে, বাগেরহাট খুলনা এই অঞ্চলগুলোতে আপনার মানে প্রত্যেকটা গ্রামে কয়েকটা করে পুকুর, মানে আগে দেখা যাইতো যে প্রত্যেকটা বাড়িরই একটা করে পুকুর আছে। এখন যদিও সেই পরিমাণটা কমছে, মানুষ পুকুর ভরাট করে সেখানে বাড়ি করছে কিংবা পুকুর ভরাট করে সেখানে আপনার ভিটে জমি করছে কিংবা পানের বরাজ করছে। এই জিনিসটা আগে ছিল না, আগে প্রায় প্রত্যেকটা বাড়িতেই পুকুর ছিল। তো কারণ হচ্ছে ওই সময় খাবার পানির একটা সমস্যা ছিল। এখন তো আপনার মোটরের ব্যবস্থা হয়েছে কিংবা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। তো এই কারণে এখনো কিন্তু আমাদের বাড়িতে আপনার ডিপ টিউবওয়েল আছে, এবং আমাদের যে টিউবওয়েল এই মানে হচ্ছে কলের পানি আমাদের আপনার আশেপাশের কয়েকটা বাড়ির মানুষ আসলে এই পানি পান করে। এখনো পর্যন্ত আপনার হচ্ছে ডিপ টিউবওয়েল সবার বাসায় এসে উঠে পারে নাই। তো মানে ওই সময় তো প্রায় প্রত্যেকের বাসায় পুকুর ছিল, টিউবওয়েল তো কয়েকটা বাসায় ছিল। সরকারিভাবে যে বাসাগুলোতে আসলে টিউবওয়েল দেওয়া হইতো ওই বাসাগুলোতে শুধু থাকতো। তো খাবার জন্য কিংবা গোসল করার জন্য কিংবা অন্যান্য যে দৈনন্দিন জীবনে যে পানি প্রয়োজন পড়ে সেই ইসের জন্য মানুষ পুকুরের পানি বেশি ব্যবহার করত। তো গন্ধরার পুকুর আপনার হচ্ছে পানি খুব পরিষ্কার ছিল এবং সুপেয় পান করা উপযুক্ত। তো এই পুকুরের পানি 3-4টা আপনার হচ্ছে ঘরের মানুষ এই পানি পান করত বা ব্যবহার করত। তো শোনা যায় যে এই পুকুরে ওই সময় কয়েকটা জিন বসবাস করত, তো যারা আসলে আপনার হচ্ছে মানুষের উপকারী করত। এখন মানুষ বলে জিন বসবাস করত, কিংবা আসলে জিন ছাড়া তো এই ঘটনার কোনো মানে যে সূত্র কিংবা সূত্র সেটা আসলে আপনি মিলাইতে পারবেন না। কেননা আমরা জানি যে অদৃশ্য যদি কিছু থাকে সেটা জিন ছাড়া অন্য কিছু না, কিংবা পুকুরের নিজস্ব কোনো ক্ষমতা নাই মানুষের জীবনকে প্রভাবিত করার। তো যদি কোনো কিছুর ক্ষমতা থেকে থাকে সে হচ্ছে জিন, যে মানুষের জীবনকে কিংবা কোনো প্রাণীর জীবনকে সে প্রভাবিত করতে পারে। এখন শোনা যায় যে এই পুকুরে কিছু জিন বসবাস করতো যারা আসলে স্বভাবগত দিক থেকে ভালো। আপনি জানেন যে জিনেরা বিভিন্ন ধরনের হয়ে থাকে, তারা আসলে মানুষের মতো কেউ ভালো কেউ খারাপ, কেউ ফরেস্টগার হয়ে থাকে, কেউ আস্তিক হয়, কেউ নাস্তিক হয়। তো এই পুকুরে যে জিনরা বসবাস করতো তারা ভালো ছিল, তারা মানুষের উপকার করত এবং মানুষের কখনো কোনো ক্ষতি করে নাই। 2-3 বাড়ির মানুষ
এই পুকুরের পানি ব্যবহার করত, খাইতো, পান করত, তারপরে হচ্ছে থালা বাসন মাজতো, এই তারপরে আপনার গোসল করত। আসলে তাদের কখনো সে ধরনের কোনো প্রবলেম হয় নাই, কিংবা তারা মানে রাতের বেলা উজু করতে গেছে হঠাৎ করে খারাপ কিছু দেখছে, এরকম কিছু কখনো হয় নাই। এমনকি তারা কখনো কোনো কিছুর অস্তিত্ব বুঝে নাই। তারা শুধু জানতো যে হ্যাঁ এখানে জিনেরা বসবাস করে, আমরা তাদের ক্ষতি করি না, তারাও আমাদের ক্ষতি করে না, উল্টা তারা আমাদের আরো উপকার করে। উপকারটা কেমন? উপকারটা হইল, ধরেন ওই গ্রামের কারো বাসায় কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের সময় আপনার হচ্ছে অনুষ্ঠানের আগে 2-1 দিন আগে ওই পুকুরে যে যদি বলে আসা হইতো যে অমুক দিন আমার বাসায় অমুক অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান হইতে পারে, সুন্নাতে খাতনা, আকিকা, চল্লিশা, কিংবা দাওয়াত, সরি আপনার হচ্ছে এই ধরনের আসলে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, এমন কোন অনুষ্ঠান আছে অমুক দিন, সেই দিন যেদিন আর কি অনুষ্ঠান হবে সেদিন ভোরবেলা যে সে দেখতো যে হ্যাঁ ওই পুকুরে আপনার থালা বাসন উঠছে, অর্থাৎ খাবার দাবার রিলেটেড আপনার যে থালা বাসন প্রয়োজন সেই জিনিসগুলো উঠছে। যেমন প্লেট উঠে, তারপরে চামচ, যে পাতিলে রান্না হবে সেই পাতিল, যাবতীয় আর কি যে জিনিসগুলো দরকার, গ্লাস, এই ধরনের সবকিছু আসলে উঠতো, থালা বাসন উঠতো। তো আপনার এইগুলা সে হচ্ছে তারপরে পুকুর থেকে উঠায়, তারপরে হচ্ছে উঠতো বলতে ভেসে উঠতো, পুকুরে ভাসা অবস্থায় থাকতো, সেইগুলা সে হচ্ছে তারপরে পুকুর থেকে এগুলা নিয়ে সে অনুষ্ঠান পালন করত। তারপর সুন্দর করে এগুলাকে পরিষ্কার করে যেখান থেকে, যে পুকুর থেকে যেভাবে সে নিয়ে আসছিল সেই পুকুরে ঠিক সেভাবে ভাসিয়ে দিয়ে আসতো। পরের দিন যে দেখতো সেই পুকুরে আসলে থালা বাসন আর নাই, সেই পুকুর থালা বাসন নিয়ে গেছে। এভাবেই তারা বলতো যে পুকুর থালা বাসন দিত, আবার পরের দিন থালা বাসন আর কি অনুষ্ঠানের পরের দিন থালা বাসন দিয়ে আসলে থালা বাসন আবার নিয়ে যেত। তো গোসল করার সময় আপনার পুকুরের নিচে কখনো কারো পায়ে আপনার থালা বাসন বাঁধছে এরকম কখনো দেখা যায় নাই। তো এই জন্যই আর কি বলে যে মানুষের জীবনকে প্রভাবিত করলে সে আসলে পুকুর তো প্রভাবিত করার, আসলে পুকুরের তো থালা বাসন দেওয়ার কোনো ক্ষমতা নাই, তো দিত আসলে ওই জিনেরা দিত, এটা আর কি বল। তো আসলে মূল যে ঘটনাটা হচ্ছে একটা বিয়েকে কেন্দ্র করে। আমাদের বাড়ি থেকে যে বাড়িতে এই ঘটনা, সেই বাড়িটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, সে আমাদের বাড়ি থেকে কিছু দূরে। আপনার হেঁটে গেলে ধরেন যে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট সময় লাগবে এরকম। আমরা তাদেরকে চিনি এবং তারা আমাদের পারিবারিক আত্মীয় হয়। পারিবারিক আত্মীয় বলতে রক্তের সম্পর্ক না, কিন্তু আমাদের পারিবারিক দিক থেকে তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। এবং ঢাকায় তারা যদি ঘুরতে আসে, আমাদের বাসায় থাকছে ওনারা, তো ওনার বাসায় ওনার মেয়ের আর কি আপনার বিয়ে হবার কথা। তো এরকম বিয়ের দিনের 2-3 দিন আগে যে বলে আসে যে অমুক দিন আমার বাসায় আমার মেয়ের বিয়ে। তো যেদিন আর কি বিয়ে হবে সেই দিন সকালবেলায় সে যে দেখে হ্যাঁ থালা বাসন উঠছে, আর থালা বাসন গুলা কিন্তু পিতলে, এইগুলা কিন্তু কাচের কিংবা আপনার হচ্ছে স্টিলের, এইগুলো না, একদম পিতলে। ওই সময় পিতলের দাম কিন্তু অনেক বেশি। ইভেন আপনি পিতলের যদি 2-3টা থালা বাসন বন্ধকও রাখেন, তাহলে বন্ধক বলতে আপনি ধরেন মহাজনের কাছে রাখছেন কিংবা আপনি বেচে দিচ্ছেন, ধরেন, তো বেচে দিলে আপনার যে টাকা আপনি পাবেন সে টাকা দিয়ে আপনার মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ খুব ভালো করে যাবে। তো খুব মানে তখন পিতলের দাম খুব ভালোই ছিল। ইভেন এখনো পিতলের দাম অনেক বেশি, তো পিতলের থালা বাসনের দাম বেশি। তো পিতলের থালা বাসন উঠতো, এগুলা কিন্তু কাচের কিংবা অন্য কিছু না। তো সে যে দেখে হ্যাঁ থালা বাসন উঠছে, কলসি, আপনার গ্লাস, প্লেট, তারপরে পাতিল, চামচ, এগুলা সব উঠছে। সে লোকজনকে দিয়ে এইগুলা উঠায় বাসায় নিয়ে গেল। নিয়ে ওই দিন রান্না বান্না হইল।
তো অনুষ্ঠান আপনার দুপুরবেলা, অনুষ্ঠানের দুপুরবেলা বলতে পরের দিন দুপুরবেলা অনুষ্ঠানের আপনার খাবার দাবার হচ্ছে রান্না করা শেষ, মানুষজন আত্মীয় স্বজন যারা হচ্ছে মেহমান তারা আসলো, খাবার পরিবেশন করা হইলো। তো এর ভিতরেই একজন আর কি যে দাওয়াতে আসছে, সে তো আর কি জানে না এই পিতলে থালা বাসন কিভাবে আসছে, সে এই ঘটনা সম্পর্কে আসলে জানে না। সে আশেপাশে 2-1 গ্রামেরও না, সে আসতে ধরেন অনেক দূর থেকে আসছে, আত্মীয় স্বজনদের ভিতরে কেউ সে ওই দাওয়াত পেয়ে আসছে। তো আপনার তার হচ্ছে খাবার খাওয়ার সময় চোখ পড়ে একটা পিতলে আপনার চামচের উপর। চামচটা অনেক সুন্দর চকচক করতেছে, তো তার ওই চামচের উপর চোখ পড়ে। চামচটা দিয়ে সবাইকে ডাল দিতেছে, ওই তো ডালের চামচ, তো সবাইকে ডাল দিতেছে, তার এই বিষের উপর চোখ পড়ে। তো ওই ডাল দিতে তার কাছে যখন আসছে তখন বলছে তুমি ডাল রেখে যাও, প্রয়োজন পড়লে আমরা এই কজন নিব। তো ওই টেবিলে আপনার ওই রেখে যায়, ওই ডালের যে পাতিল ওইটা সব ওই চামচ রেখে যায়। উনি করে কি, উনি আস্তে আস্তে খাইতেছে, সবার খাওয়া দাওয়া যখন শেষ তখন সে তার খাওয়া শেষ করে। তো সে শেষ করে সে হাত যখন ধুবে, হাত ধুয়ে ওই চামচটা সে হাতে করে নিয়ে যেখানে রান্নার ছাই ফেলা হয়েছে ওই ছাইয়ের ভিতরে যে রেখে দেয়। তো যথারীতি সে রেখে দিছে। পরবর্তীতে সে এসে কোনো একদিন, বলতে 2-1 দিন তো সে থাকবে, তো সে যেদিন সে যাবে সেদিন সে হচ্ছে আপনার ওই চামচটা নিয়ে যাবে, এরকম সে একটা পরিকল্পনা করে রাখে। তো অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষ হবার পর আপনার যে আর কি, যার বাসার অনুষ্ঠান, যে আর কি কর্তা, সে আর কি আপনার এই সব থালা বাসন নিয়ে সুন্দর করে পরিষ্কার করে ওই পুকুরে, বন্ধুরার পুকুরে যে রেখে আসে, ভাষায় দিয়ে আসে। কিন্তু পরের দিন সকালবেলায় যে দেখে যে পুকুর আর এই জিনিসগুলা নেয় নাই, পুকুর নেয় নাই। ঘটনাটা তো পুরা গ্রামে ছড়াই গেছে যে প্রত্যেকবার তো আগের দিন রেখে আসলে পুকুর তো নিয়ে যায়, কিন্তু এইবার আর নেয় নাই। এখন ওই লোক পড়ছে লজ্জায় যে আমি এই জিনিসগুলা নিলাম, কিন্তু দেওয়ার পরে পুকুর তো আর নিতেছে না। তো মানুষ ডেকে জিজ্ঞাসা করে যে পুকুর নেয় না কেন, কি হয়েছে, আপনি কি না ধুয়ে দিচ্ছেন নাকি, এরকম অনেক কিছু বলে। তো সে বলে যে আমি তো সবকিছু সুন্দর করে ধুয়ে টুয়ে দিছি, পাক পবিত্র করেই দিছি, কিন্তু পুকুর কেন নেয় না আমি বুঝি না। এরকম 2-3 দিন যায়, মানুষ জিজ্ঞাসা করে। এখন সে মেন্টালি আপনার প্রেশারের ভিতরে ভুগতেছে, লজ্জার ভিতরে পড়ছে, নামাজ পড়তে যাইতে পারে না, যে পুকুর থেকে নিলাম কিন্তু পুকুর তো নেয় না, পুকুরে দিয়ে আসলাম, নিতেছে না কেন এটা বুঝতেছে। তো 3-4 দিন পার হয়ে গেছে। তো এরকম সময় আপনার একদিন রাতের বেলা সে স্বপ্নে দেখে যে কোন একজন মানুষ, সে আপনার এসে বলতেছে যে অমুক, তুমি তো আমাকে জিনিসগুলা দিয়ে আসলা, কিন্তু একটা জিনিস তো আমারে দেও নাই, ওই জিনিসটা কবে দিবা? বলতেছে আমি তো সবকিছুই দিছি, আমি তো কোনো কিছু রাখি নাই, আমি তো সবকিছুই দিছি। বাবা বলতেছে যে না, তুমি এই সবকিছু দিছো, কিন্তু একটা মানুষ তো এরকম আমার একটা জিনিস অমুক জায়গায় রেখে দিছে। অমুক জায়গায় কোন জায়গায় রাখছে তোমরা যে ছাই ফেলছো, রান্নার যে ছাই ফেলছো, সেই ছাইয়ের ভিতরে হচ্ছে ঢুকায় রাখছে। তো বলতেছে যে ওই জিনিসটা আমাকে না দিলে আমি তো নিব না, তো ওই জিনিসটা আমাকে তুমি কালকে দিয়ে আসবা। তো বলছে আচ্ছা দিয়ে আস। সকালবেলায় ঘুম ভাঙছে, তো সে যথারীতি কাউকে বলে নাই, আসলে বলার মতো কোনো বিষয় না। তো সে ভাবলো যে আচ্ছা যে দেখি, সে রাতের বেলা স্বপ্নে দেখলাম, যে দেখি আছে কিনা। তো সে ওই যেখানে ছাই করছে ওই ছায়ের ভিতরে যে হাত ঢুকায় দেখে, হ্যাঁ ওইখানেই আসলে আপনার ওই ডালের যে চামচ ওর ভিতরে রাখা। তো পানি টানি ফেলছে, তো ছায়ের ভিতরে আপনার কাদা কাদা হয়ে গেছে, ও ভিতরে আসলে ঢুকে আছে। তো ওইভাবে উঠাইলো, উঠানোর পরে খুব সুন্দর করে ধুয়ে টুয়ে পুকুরে যে ওই একটা থালার উপরে রেখে দিয়ে আসে।
সন্ধ্যাবেলায়। পরের দিন ভোরে আপনার পানি নিতে যে দেখে হ্যাঁ থালা বাসন নিছে। তো পরে ওই ওনার বাসায় যে খবর দিয়ে আসলো, হ্যাঁ থালা বাসন নিছে, কি ঘটনা কিছু জানো কিনা, থালা বাসন এত নিতেছিল না কেন? পরে উনি বললো যে হ্যাঁ এই কাহিনী, কোন একটা মানুষ জানি এরকম এরকম। তো এই ঘটনাটা না ওই সময় যে আর কি ওই রাখছিল সে আর কি শুনছে, শোনার পরে সে আর কি বলতেছে যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না যে এই কাহিনী পুকুরে এই কাহিনী, হইলে তো আমি এই কাজ করতাম না, আমি তো ভাবছি ওনার ডেকোরেশনের, আমি ওইটা আপনার আমি সারছিলাম। তো ঘটনা তারপরে পুরা গ্রামে ছড়ায় যায়। তো পরবর্তীতে আপনার যখন অন্য কোনো অনুষ্ঠান হয় যে আপনার বলে আসে কিন্তু পুকুর আর দেয় না, পুকুরে বলে আসে পুকুর তো আর দেয় না। তো পরবর্তীতে আপনার একজন স্বপ্নে দেখে একজন যার বাসায় আর কি যে বলে আসছিল, সকালবেলায় যে দেখে নাই অনুষ্ঠানের, সে রাতের বেলায় আর কি দেখতেছে স্বপ্নে যে এখন থেকে আর আমরা তোদেরকে এই জিনিসগুলা দিব না, আমরা তো চাইছিলাম তোদের উপকার করতে, তোদের তো উপকার করতাম কিন্তু উপকারের মর্যাদা তো তোরা দিলি না। তো পর থেকে আজ পর্যন্ত আর কখনোই ওই পুকুরে কোনো পিতলের জিনিস ওঠে নাই বলতে ওই অনুষ্ঠানের জন্য কোনো পিতলের জিনিস দেয় না। তো এটা ছিল ঘটনা। কিন্তু আপনার শোনা যায় যে মাঝে মধ্যে এখনো গোসল করার সময় মানুষের পায়ে আপনার পিতলে থালা বাসন বাঁধে, আপনার বাঁধে বলতে আপনার পায়ে বাঁধে, তারপরে সে আর কি ওইটা যদি হাত দিয়ে উঠাইতে পারে, উঠায় রেখে হ্যাঁ পিতলে থালা বাঁধছে কিংবা চামচ বাঁধছে, কেউ পায় গ্লাস বাঁধছে। তো এখনো পর্যন্ত কারো মানে যারা পুকুরে গোসল টোসল করে, এখন তো পুকুর আপনার মোটামুটি এতটা বেশি না, শুকায় টুকায় গেছে, বর্ষাকালে পুকুর খুব সুন্দর মানে ভরে যায়, তখন আর কি মানুষ গোসল টোসল করে, তখন মানুষের পায়েটায় বাঁধে। এটা ছিল ঘটনা। আমাদের ওইখানে আপনার আরেকটা গ্রাম আছে, আমাদের গ্রাম বলতে আমাদের গ্রামেই আরেকটা পুকুর আছে। এই পুকুরকে নিয়ে আরো কিছু ঘটনা আছে, আমার সাথে ঘটে যাওয়া আরো কিছু ঘটনা আছে। আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার মার সাথে আসলে একটা খুব বড় ঘটনা আছে, যেটা আমি আমার মার কাছ থেকে যেভাবে শুনছি ঠিক সেভাবেই মানে আর বাকি যাদের কাছ থেকে, যেমন নানুর কাছ থেকে কিংবা খালাদের কাছ থেকে ঠিক সেভাবেই শুনছি। তো এই ঘটনাগুলা যদি আজকের এটা সিলেক্টেড হয় তাহলে ইনশাল্লাহ অন্য কোনো একদিন রেকর্ড করে পাঠাবো অথবা লিখে পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই বলে আজকের মতো আমার ঘটনা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ